একটি কাণ্ড হয়েছে এই জেলখানায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে মুস্তাকের জেলখানার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এর সুষ্ঠু তদন্তের ব্যবস্থা নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর রাজ্জাক সহ সবাই মর্মাহত। পুরা হুম জাতি আমরা সবাই মর্মাহত এমন একটি ঘটনা ঘটেছে। হুম আমি অবশ্যই মুস্তাক সহ পরিবারবর্গ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এমন একটি ঘটনা ঘটেছে। বাট সেই সাথে আইনের প্রতি যে আমাদের দেশ শ্রদ্ধাশীল, হুম তারও যে পরিচয় পাওয়া গেছে আজকে, এই হুম জন্য আমি নিজেকে গর্ববোধ করছি যে আজকে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য পূর্ণ তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে এটা বের হয়ে আসবে যে কেন এমন হয়েছে। হুম আর এরকম ঘটনা একটি হলেও ওইটা অনেক বড় ঘটনা। কিন্তু তারপরেও হুম আমি যা বলছি এরকম ঘটনা কিন্তু বিরল না পৃথিবীতে। হুম পৃথিবীতে এরকম ঘটনা বিরল না। জেলখানায় মানুষ মারা যাচ্ছেন হুম অনাকাঙ্ক্ষিতভাবে, দুঃখজনকভাবে। তবে হুম সেটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, তখন হুম যে আপনার আইনের শাসন হুম গণতন্ত্র এবং এক্সকিউজ মি, বিচার আমি ব্যবস্থা যে কিছু শুনতে আছে পাচ্ছি সেটা না। প্রমাণিত হয়। হুম আমি উদাহরণ দিতে চাচ্ছি, যেমন আপনারা দেখেন উইকিলিংস এর এই হুম জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারটা, হুম আপনারা দেখেন জামাল খাশোগি যে ব্যাপারটা, হুম আপনারা দেখেন যুক্তরাজ্যে এই যে আপনার ডেভিড ফ্লয়েডের ঘটনাটা, এরকম হুম ঘটনা পৃথিবীতে হচ্ছে। কিন্তু আমি এরকম ঘটনার জন্য কোনো ব্যক্তি, রাষ্ট্র বা সরকারকে কায়সার ভাই আমি দায়ী একটু না হোল্ড করে করি আপনাকে আমি পুরা আপনাকে সামাজিক দায়বদ্ধতা কতটুকু, সেটা আমরা সম্মিলিতভাবে সবাই অ্যাকনলেজ করে আমরা আগে বাড়তে হবে। আমি আপনার এই মতের সাথে 100% একমত। আপনি যাদের নাম বলছেন, এবং আপনি এটাও জানেন যে ডিটেনশন সেন্টারে কিন্তু এখানে বাংলাদেশি একটি ছেলের মৃত্যু হয়েছিল। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিরা, ইনক্লুডিং ব্রিটিশ বাংলাদেশি বলুন, সবাই একত্রিত হয়েছিল কেন এই ছেলের অপমৃত্যু আমরা বলেছিলাম হয়েছিল, এবং আমরা মাঠেও ছিলাম, মানববন্ধন করেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে গিয়েছি, সব কিছু করেছি। কিন্তু আমার প্রশ্ন, মৃত্যু হতে পারে, এটা হচ্ছে ন্যাচারাল একটা ম্যাটার, দ্যাটস নট, আমি এটাকে বলবো যে এটা আমারও হতে পারে, আপনার, কিন্তু এই মৃত্যু যখন আপনার আপনার একটা উদ্দেশ্যমূলকভাবে হবে, তখন সেটি কারো কাম্য না। আপনি দেখুন সাগর রুনি, আপনি তদন্ত রিপোর্টের কথা বলছেন, সাগর রুনির তদন্ত রিপোর্ট এখনও আমরা পাইনি, নিয়ার অ্যাবাউট 12 ইয়ার্স আমরা এখনও পাইনি। আমি আপনি আপনাকে আমি আমি জি আপনাকে একটু এক্সপ্লেইন করি। আপনি জি জিনিসটা বলছেন, আমি আরো শুনছি আপনি বলছেন। অনেকেই বলছে, অবশ্যই আপনারা তো বলবেন। জি আমিও বলব, কেন বলব না? হুম এরকম হত্যাকাণ্ড কেন বলব না? কিন্তু যদি বিচার বহির্ভূত হয়ে থাকে, হ্যাঁ? হুম সেটা হবে অত্যন্ত দুঃখজনক। তো যদি সাগর রুনি কি যেকোনো বিচার হত্যাকাণ্ড হোক, বহির্ভূত ছিল? আমি আমি কায়সার ভাই, আমি আমি সাগর রুনি আসছি কি আমি বিচার বহির্ভূত ছিল কিনা? আমি 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 আসছি, শুনেন। হুম সাগররুনির কথা আপনি বলছেন। দেখেন, পুরা জাতি আমরা জজ মিয়া নাটকের কথা ভুলি নাই। কিন্তু আচ্ছা, আপনারা কি চান? আমি কি চাই জজ মিয়া নাটকের মতো আরেকটা বিচার হোক? অবশ্যই আমরা চাই না। চাই না, রাইট? জজ মিয়া নাটকের মতো আরেকটা বিচার চাই না বলেই সাগররুনির তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে। একটা ঘটনা যত বড়, তার তদন্ত তার চাইতে বহুগুণ বড় থাকে। আচ্ছা, আমি আমি একটা উদাহরণ একটু দিচ্ছি, একটু আপনাকে হোল্ড আমাকে করি। একটু বলতে আপনি দিন। আমি 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 চলে যাব। জি আমি জি বলেন, হ্যাঁ আমি আমি বলেন। আমি আমি একটু আমাকে বলতে দেন। এই মেগানের কথা আপনি শুনছেন না? হুম এই যে এদেশে একটা পরিবার আপনার এই আই থিংক এই পর্তুগালে হলিডেতে গেছিল। মেগান রাইট। হত্যার প্রায় ১৭ থেকে ২২ বৎসর পরে হুম সে তার সুরাহা হওয়ার পথে যাচ্ছে। তো সাগর হুম রুনি, এটা একটা অবশ্যই এটা জাতির টনক নড়েছে। তো এই হুম ঘটনা যত বড়, তার তদন্ত অনেক বড় হতে হবে। আমি আশা করতে পারি না যে সাগর রুনি কালকে মারা গেছে, আগামী সপ্তাহে আমরা জেলখানায় ১০ জন পুরে জজ মিয়া নাটকের মতো নাটক করে বিনা হ্যাঁ, দোষে মানুষকে আমরা জেলখানায় বন্দী রাখবো। আমি আমরা আমি সেটা না করার জন্যই আমাদের সরকার জজ মিয়া নাটকের মতো একটা নাটক না করার জন্যই সাগর রুনির তদন্ত সুস্পষ্ট ভালোভাবে করার জন্যই সময় নিচ্ছে। এবং জি, সময় আমি নিয়ে আমি আপনাকে একটা একটু সঠিক একটু তদন্ত হোল্ড করে করি। বিচার হোক। কায়সার ভাই আমি আপনাকে একটু হোল্ড করি। আপনি যে কথাটি বলছেন অবশ্যই সঠিক তদন্তের জন্য সঠিক সময় প্রয়োজন, দ্যার ইজ নো ডাউট। কিন্তু আপনি কি জানেন 76 টাইম 76 টাইম তার রিপোর্ট জমা দেওয়ার ডেট পেছানো হয়েছে, ৭৬ বার। এবং আমি আপনাকে একটা যে- পাল্টা প্রশ্ন করি। জি বলেন। আপনি করেন। কি জানেন জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে কত শত সময় হ্যাঁ এক্সট্রাডিশন করার জন্য পৃথিবীর সর্ববৃহৎ দেশ হ্যাঁ আমেরিকা, হ্যাঁ যুক্তরাষ্ট্র তথা হ্যাঁ পুরা বিচার ব্যবস্থাকে আপনার এই এই ধমক, হুমকি আর লাল চোখ দেখিয়েছে? তার হিসাব কি আপনি জানেন? আপনি আচ্ছা, কি জানেন অবশ্যই খাশোগি আমি 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 আপনি কি জানেন খাশোগিকে হত্যা করার পর টার্কিতে সৌদি এমবাসি, পুরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেশ এটা কবে হয়েছিল? সৌদি এটা সহ কবে হয়েছিল? এটা গত বছর হয়েছিল, তাই না?
না, খাশোগি হয়তো গত বছর হয়েছে, কিন্তু জুলিয়ান আসাঞ্জ তো আর গত বছর থেকে এবং তার এখানে নেই, জাজমেন্ট অনেক কিন্তু বছর। এখন আসছে, আমি জাজমেন্ট কিন্তু এখন আপনারা চলে আমি আসছে। আমি আমি আপনাদের কিছু বলতে চাই, আপনারা হুম। কেন শুধু নেগেটিভ না, দিকগুলাকে আমি বড় নেগেটিভ দিক করে না, তুলতেছেন? যেখানে যেখানে আমরা কয়সার ভাই, আমরা আপনার কথা আমি একমত, আপনার কথা আমি একদম মানে নিলাম, কিন্তু যেখানে হোম মিনিস্টার বলল 48 আওয়ার্সের মধ্যে অ্যারেস্ট করা হবে, শি নোজ, তাহলে সেখানে 12 ইয়ার্স কেন? আপনাকে আমি একটা কথা বলি, আপনি বলেন। কি নাম শুনেছেন ডক্টর ডেভিড কেলির? হ্যাঁ। ডক্টর ডেভিড কেলি অক্সফোর্ডে, ওনাকে হত্যা করা হয়েছে কি মার্ডার হয়েছেন জানি না, আমরা কি বিচার পেয়েছি? আমরা ইউনাইটেড কিংডমের মতো একটা দেশে, তাই বলে কি আমরা যেখানকে বাংলাদেশের সাগররত্নী গণতন্ত্রের হত্যার বিচার কারাগার পাবো বলা না? হয়, এই না দেশে আমরা কি, বসে যদি আমরা ডক্টর কেলির বিচার আজকেও আশা করতে পারি নাই, তাহলে কেন আপনারা একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বারবার এই বিচার বিচার, যেখানে দেশের নরমাল পদ্ধতিতে বিচার হচ্ছে, আদালতে না বিচারের বিচার আমি আমি প্রক্রিয়াধীন। কয়সার ভাই, আমি একটু নিয়াজ ভাইয়ের কাছে যাব, আমি জাস্ট একটা, আপনি বিচারের কথা বলছেন, বিচার পান নাই, আপনি ইউএস এর কথা, ইউকে এর কথা, আই এগ্রি উইথ ইউ, কিন্তু এখন পর্যন্ত কি সাগররুনির তদন্ত রিপোর্টটা কি আপনারা পেয়েছেন? জনসম্মুখে, মিডিয়ার সম্মুখে আসছে? আম- আমি তার আপনার শর্টকাট উত্তর দিয়ে দিই। ভাই, আমাদের সরকার জজমেন্ট নাটকের মতো একটা বিচার করতে চায় না বলেই 100 বছর নেবে নাকি? সাগররুনির তদন্ত ছট করে আরেকজন সাগররুনিকে ভিতরে ঢুকিয়ে মানুষকে সান্ত্বনা পুরস্কার দিতে চায় না। তাহলে আপনাদের হোম আমাদের মিনিস্টার কেন সরকার 48 আইনের ঘন্টা প্রতি বলছে? শ্রদ্ধাশীল। তাহলে হোম আমাদের মিনিস্টার কেন সরকার 48 আইনের ঘন্টা প্রতি বলছে? শ্রদ্ধাশীল, প্রত্যেকটা বিচার আইনের মাধ্যমে করতে চায় বলেই প্রয়োজনীয় সময় নেবে তাহলে এবং সরকার কেন সুনিশ্চিত 48 করবে ঘন্টা যারা বলছে? অপরাধী, এবং সুনির্দিষ্ট সুনির্দিষ্ট অপরাধীদের সুনিশ্চিত বিচার হবে। তাহলে জজমিয়ার মতো কোন কারো কোন বিচার কোন আমাদের সরকার তথ্যের করতে উপরে চায় না। কোন তথ্যের উপরে ভিত্তি করে মাননীয় হোম মিনিস্টার, সাবেক হোম মিনিস্টার বলেছেন 48 আওয়ার্স? কেন, ওগুলো তো কিভাবে? অবশ্যই বলবেন। শুনেন, আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি বলতাম 12 ঘন্টা, উনি বলছেন 24 ঘন্টা। ও আচ্ছা, অবশ্যই থ্যাংক এত ইউ, বড় একটা থ্যাংক ইউ। এত আমি, বড় একটা ঘটনা ঘটেছে, এত বড় হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে, উনি দায়িত্বশীল ব্যক্তি, উনি হুম, চেয়েছেন, আপ্রাণ চেষ্টা করেছেন এবং হুম, করছেন যত তাড়াতাড়ি করা যায়, সেই হুম। জন্যই উনি বলেছেন। এটা বলাটা ধন্যবাদ। অপরাধ আমি হয় একটু নাই, নিয়াজ ভাইয়ের এটা কাছে না জানতে বলাটা চাচ্ছিলাম। অপরাধ হইতো। জি, নিয়াজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি। জি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? রাইটার মুস্তাকের হত্যাকাণ্ড এবং বাংলাদেশের মানুষের মধ্যে স্পেশালি আমি দেখছি অনেকে এখন মানববন্ধন করছে এবং ওনারা বলছেন যে এটি মৃত্যু হতেই পারে, যে কারণে মৃত্যু হতে পারে, কিন্তু আমরা চাই না জেল কাস্টডিতে মৃত্যু হোক, আমরা চাই না অপমৃত্যু হোক, আমরা চাই না যে যে আপনার যেটাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করে কাউকে মারা হোক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ জনাব আতাউল্লাহ ফারুক আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দুঃখিত, এর আগে আরো কয়েকটি অনুষ্ঠানে মানে আসার কথা ছিল, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আসতে পারিনি। আমি আপনার মাধ্যমে আপনার আয়ন টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা পর্দার আড়ালে যারা কষ্ট করছেন। স্বাধীনতার এই মাস, মার্চ মাসের স্বাধীনতার মার্চের প্রথম প্রহরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের বীর সেনানী সকল মুক্তিযোদ্ধাদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে শুধুমাত্র একজন সেক্টর কমান্ডারের স্ত্রী হওয়ার অপরাধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ছোট ছোট দুটি সন্তান সহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় প্রায় 8টি মাস গৃহবন্দিত্ব বরণ করেছিলেন শুধুমাত্র ওনার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য। সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা অপরাধে সরকারের রোষানলের শিকার হয়ে একটি মিথ্যা বানোয়াট প্রহসনমূলক মামলায় আজকে দীর্ঘ 3টি বছর যাবৎ সম্পূর্ণ বানোয়াট একটি মামলা দিয়ে ওনাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা সাবজেক্টে চলে আসি প্লিজ। আমি সাবজেক্টে আসছি। আসলে আমার এই ভাই, আসলে সমস্যা হয়েছে কি, আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা ওনাদের মতো এত এত ইনি বিনি মিথ্যা কথা বলা অভ্যাস আমাদের নেই। ওনারা, আমার ভাই, আমি বলি, ওনারা কথায় কথায় চলে যান। উনি আমার ভাই, খুব ভালো। ওনার মতো যদি আওয়ামী লীগের অন্যান্যরাও যদি উন্নত বিশ্বের বিভিন্ন উদাহরণগুলা উনি তুলে ধরেছেন, হ্যাঁ, কোথায় বাংলাদেশের আপনার সাগররুনির প্রশ্ন উনি চলে গেছেন মেগানের কথায়। তো আসলে এটা হচ্ছে আওয়ামী রাজনীতির একটা প্যাটার্ন, যে একটা দিয়ে আরেকটাকে ঢাকা। মেগান একটি মেয়ে, শিশু মেয়ে,
সে নিখোঁজ হয়েছে তার বাবা মার সাথে হলিডেতে গিয়ে, আর সাগররনী তার নিজের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হয়েছে। দুটিকে আমার ভাই খুব সুন্দর করে অবলীলায় এক করে দিলেন। উনি জুলিয়ান অ্যাসাঞ্জের উদাহরণ দিলেন, উনি উন্নত বিশ্বের ডক্টর আদনান খাসোগির উদাহরণ দিলেন, উনি ডক্টর ডেভিড কেলির উদাহরণ দিলেন। খুব ভালো কথা। ওনারা যে বহির্বিশ্বের বিভিন্ন জুডিশিয়াল সিস্টেম এন্ড পলিটিক্যাল সিস্টেমকে উনি ফলো করেছেন, তার জন্য আমি ওনাকে মোবারকবাদ জানাই। আমার এই ভাই, আমি খুশি হতাম যদি এই সমস্ত জুলিয়ান অ্যাসাঞ্জদের মতো উন্নত বিশ্বের এই উদাহরণগুলির সাথে সাথে যদি ওই সমস্ত দেশের, ওই সমস্ত উন্নত বিশ্বের রাষ্ট্রগুলির ভোট গ্রহণের রাজনীতিটাও যদি উনি একটু তুলে ধরতেন। আমাদের দেশে যেটা কখনো স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠান মালা করছেন, আর পরের দিনের ভোট আগের দিনে দেওয়া হয়, সেই সরকারের প্রতিনিধিত্ব করেন আপনি, আর আপনারা বলেন লম্বা লম্বা কথা বলেন, দিনের ভোট রাতেই হয়ে যায়, সেই সরকারের প্রতিনিধিত্ব করে আপনারা উন্নত বিশ্বের কথা বলেন। আমার খুব লজ্জা হয় আপনাদের এই রুচিবোধটা দেখে। আপনাদের মুখে তো উন্নত বিশ্বের কথা মানায় না। আপনাদের সাথে তুলনা হতে পারে আফ্রিকার জঙ্গলের কোন জীবজন্তুর, কারণ আপনারা না আইন মানেন, না কানুন মানেন, না সভ্যতা মানেন, না সংবিধান মানেন, কিছু মানেন না। আপনারা একটা জিনিস ভালো মানেন। আপনাদের ক্ষমতার সময় কি আইন কানুন ছিল? আমাকে শেষ করতে দেন। আইন কানুন ছিল, হয়তো তার মধ্যে আমি বলছি, তার মধ্যে হয়তো আপনারা দুই একটা ব্যাড এক্সাম্পল দেখাতে পারবেন, দেখাতে পারবেন, আমি অস্বীকার করছি না। জজ মিয়া, এই জজ মিয়ার পুঁথি আর কতদিন গাইবেন? জজ মিয়া না হয় বিএনপি সরকারের আমলে পুলিশের একটি নাটক ছিল, পুঁথি না হলে তো গাইতে পারতো না। না, একটা জজ মিয়ার ঘটনাকে আপনারা উদাহরণ হিসেবে ধরে কত হাজার জজ মিয়ার নাটক সৃষ্টি করেছেন এই 12 বৎসরে, জনগণের ভোটের অধিকারকে ছিন্ন করে রাতের বেলা দিনের ভোট রাতের বেলা দিয়ে আপনারা তো চুরি করতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, সাধারণ চোরেরাও আজকে আপনাদের প্রতি অরুচি ধরে গেছে। আপনারা এত বড় বড় কথা বলেন, এত লজ্জা নাই আপনাদের? আপনারা কি করে মানুষের সামনে মুখ দেখান? আপনারা কি করে বলেন এই সমস্ত উন্নত বিশ্বের উদাহরণ? আপনারা যে দেশের স্টেট ব্যাংকের টাকা লুট হয়ে যাওয়ার পরে সেই দেশের ফিনান্স মিনিস্টার বলতে পারে 700 কোটি টাকা এমন কোন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না, যে দেশের শেয়ার মার্কেট থেকে 80,000 কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পরে সেই সিন্ডিকেটের লোকদেরকে আপনারা আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানান। আপনারা বিচার তো করলেনই না, 2 লক্ষ পরিবার রাস্তায় বসে গেল, কোন ক্ষতিপূরণ তাদেরকে দিয়েছেন? দেননি। এই টাকাগুলা কোথায় গেল, কে নিল? আজ পর্যন্ত জাতিকে জানাবার চেষ্টা করেছেন? করেননি। আপনাদের আমলে একের পর এক ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। 5 টাকার জিনিস 50 টাকা দাম ধরে আপনারা বলছেন উন্নয়নের মহীসোপান। গতকালকে আমি দেখলাম আমাদের বৃহত্তর সিলেটের আপনার সম্ভবত জগন্নাথপুর থানায় একটি 7 কোটি টাকার একটি ব্যয়ে নির্মিত একটি ব্রিজ পরিকল্পনা মন্ত্রী উদ্বোধন করার আগেই সেটি ধসে পড়ে গেছে। আমরা অতি সম্প্রতি দেখলাম প্রধানমন্ত্রী উনি নাটক করলেন, উনি তো আসলে নির্বাচিত প্রধানমন্ত্রী না, সেটি বলাও আমার ঠিক না, প্রধানমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করা ঠিক না, কারণ উনি তো একজন জবরদখলকারী প্রধানমন্ত্রী। নির্বাচনে তো আপনারা অ্যাটেন্ড করছেন, আপনারা পরাজিত হলে কি কেউ জয় মেনে নেবেন না? আচ্ছা আচ্ছা, জয় পরাজয় সেটি ভিন্ন জিনিস। যখন নির্বাচনটা হয় ভাই, প্রধানমন্ত্রী বলবেন যখন না আমি বলি আপনাকে, আপনি আমাদেরকে কথা বলতে দেন। আপনি তখনই জয় পরাজয়ের প্রসঙ্গটা আসে যখন একটা নির্বাচন হয়। হ্যাঁ, আমি হয়তো কম ভোট পেয়েছি, আপনি বেশি ভোট পেয়েছেন, আমি বেশি পেয়েছি, আপনি কম ভোট পেয়েছেন, সেটা ভিন্ন কথা। নির্বাচনই তো হলো না। আর দিনের বেলার ভোট রাতের বেলা, এটা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে সবাই জানে, এটা ওপেন সিক্রেট, এটা তো লুকোচুরির কিছু নাই। হারুনুর রশিদ সাহেব কে? হারুনুর রশিদ সাহেব তো আমি তো আবারও বলি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ যদি না করত তাহলে কি আজকে এই কথাটা আমরা বলতে পারতাম যে ভোট? তখন তো আপনারা বলতেন আপনারা তো ভোটে যাননি, তো ভোট চুরি হয়েছে না হয়েছে তাতে আপনাদের বলার কি? আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম একটি আশা নিয়ে, একটি প্রত্যাশা নিয়ে যে মিনিমাম গণতান্ত্রিক প্র্যাকটিসটা আমরা করতে পারবো, কিন্তু সরকার জনগণকে এত ভয় পায় যে তারা মানুষের ভোটের, এই আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে
একটি নির্বাচন জনগণের ফারুক ভোটে সাহেব, আমি নির্বাচিত হয়নি। বলছিলাম আপনি জি আমাদেরকে শে- সমান সময় দেবেন আমার বিশ্বাস। জি অবশ্যই অবশ্যই দুইজনকে কাউসার সময় ভাই। শেখ মুজিবুর জি রহমান সাহেবের শেখ মুজিবুর রহমান সাহেবের 73 সালের নির্বাচনটা আপনি খেয়াল করেন, আমরা সেখানেও ভোট অতীতে চুরি না আছে। যাই নিয়াজ সাহেব, নিয়াজ আপনি সাহেব আমরা আপনি একটু তো সময় দেন বর্তমানে না, একটু থাকি, হ্যাঁ, আমরা একটু এখন বর্তমানে থাকি, আমরা একটু বর্তমানে নিয়াজ হ্যাঁ, থাকি। সাহেব, কিন্তু আপনি যেটা আপনার বলছেন যে মোস্তাক সাহেবের ইনফ্রাস্ট্রাকচারের অনেক হত্যাকাণ্ডের আমি বাইরে ব্যাপারে, কথা মোস্তাকের বলছেন, হত্যা নিয়ে সেটা কথা আমি বলি বলছিলাম। নাই। আমি মোস্তাক কায়সার ভাই, আমি আমি বলতে চাচ্ছি, আপনারা ইন্টারাপ্ট করলে কিন্তু বোঝা যায় না। আমি দুজনকেই সমান সময় দেব ডেফিনেটলি। নিয়াজ থ্যাংক ভাই ইউ। আপনাকে আমি ধন্যবাদ। আশা আমি করি একটু আপনি তাই করবেন। আমি একটু কলার থেকে একটু কথা বলে আসি, আবার আমি আপনাদের সাথে আবার কথা আচ্ছা বলবো। স্টাবিফ, আমি জাস্ট আপনার এই টপিকটা 50 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। জি বলেন। আপনি যেটা হ্যাঁ বলছেন যে মোস্তাক সাহেবের অনেক সময় হত্যাকাণ্ড, ভাই। হুম জি বলেন। সরি, আপনি আপনি ইন্টারাপ্ট না করলে আমি খুশি হব, আমি আপনার সম্বন্ধে একটু কথা বলি না আচ্ছা কিন্তু বলেন, আপনি বলেন, শেষ করেন আপনি মোস্তাক সাহেবের কথা। আমি, হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে মোস্তাক সাহেবের হত্যাকাণ্ড, ওনারা বলবেন যেটা একটা অ্যাক্সিডেন্ট। কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে 12 বছরে বলেন তো, সেই পরিসংখ্যানটা আপনারা দেন। প্রত্যেকটা ঘটনাকে আপনারা বলেন একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তার বিচার তো হওয়া দরকার। এরকম ক্রমাগত ভাবে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে, আর আপনারা সেটাকে দলীয় ভাবে লেবাস দিয়ে জাস্টিফাই করবেন? এটা তো হয় না। ধন্যবাদ নিয়াজ সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি কয়সার সাহেবের কাছে আসবো, তার আগে আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সংক্ষেপে মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা সুন্দর একটা প্রোগ্রাম করা লাগে। আমার প্রশ্ন হলো যে ওই যে আওয়ামী লীগ পাই গেছে যে মোস্তাক আহমেদ রাইটারের নিয়ে টাইমে রেস্ট করার পর 10 মাস টাইম আসলা, 10 মাসের ভিতরে 6 বার লাগে যখন হয়েছে টাইমে যাবেন হয়েছে না। হুম জি আমি ওটাও বলতাম চাই হাজি জালানের ছেলে ইরফান সেলিম টাইম রেস্ট করার পরে টাইম কিতা করছিল, টাইম একজন নৌবাহিনীর হুম একজন তার সদস্যরা টাইম অত খরচ হয় বাদে টাইম রেস্ট করার পরে টাইমের গড় রেট মারা হয়েছে, গ্যাস পিস্তল পাওয়া হয়েছে, 36 না কয়টা ওকিটকি পাওয়া হয়েছে। এইরকম সন্ত্রাসী যখন হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমাকে ব্রেকে যেতে হচ্ছে, হয় আপনি লাইনে থাকুন অথবা আমি ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো। এইরকম জি আমি আপনার কথা বুঝতে পারছি। আমাকে কন্ট্রোল রুম থেকে বলছেন ব্রেকে যেতে হবে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা দুজন অতিথির সাথে, কথা আপনাদের সাথেও বলবো এবং বলছি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে স্পেশালি আমরা কথা বলছিলাম রাইটার মোস্তাক হত্যাকাণ্ড নিয়ে। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের। কথা বলছিলাম আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, স্পেশালি কথা বলছিলাম আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, রাইটার মোস্তাকের হত্যাকাণ্ড নিয়ে। আমি কথা বলছিলাম দুজন অতিথির সাথে এবং কথা বলছিলাম আপনাদের সাথে, এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি আপনাদের কাছে এখন আসছি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটু সংক্ষেপে এবং প্রশ্ন বা তথ্য একদম সংক্ষেপে, তাহলে অনেকের সাথে কথা বলতে পারবো। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আতাউল্লাহ ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে দুইটা কথা বলতে দেন ভাই। জি জি মনের মাঝে এত দুঃখ আসে জি যে বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে সারা পৃথিবীর মানুষ টেলিভিশন পত্রিকায় বাস্তবে দেখতেছে, ফেসবুকে দেখতেছে। হুম আওয়ামী লীগের মানুষ যখন আগে মঞ্চে উঠে আপনার টকশুতে আসে, এমন ভাবে নির্লজ্জর মতো কথা হয়, তাদের চেহারার মধ্যে একটু শরমও লাগে না, বিবেক? না, আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি, কাউকে কাউকে না, তাহলে আমি লাইন কেটে দেব। আমি আবার বলে দিচ্ছি, না কাউকে না ভাই, শুনে একটা কথা না, শুনেন। আপনি লজিক দিয়ে কথা বলেন। আচ্ছা, আমি লজিক দিয়ে কথা বলতেছি। প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমরা বাংলাদেশি মানুষ ইংল্যান্ডে বাস করতেছি। জি ও ভাইও লন্ডন ইংল্যান্ডের আছে। জি ইংল্যান্ডের পলিটিক্স আর আমেরিকার পলিটিক্স নিয়ে বাংলাদেশের লোকের তুলনা দিলে শরম পাওয়া ছাড়া আমাদের কিছু নাই। না, বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যে পার্থক্য আছে, আমাদের পার্থক্য আছে। হ্যাঁ। আচ্ছা শুনেন ভাই, আমাদের নির্বাচন কমিশনার বললেন যে আমরা 3 ঘন্টায় বাংলাদেশে রেজাল্ট দিতে পারি, আমেরিকা 3 দিনও পারে না। এই শরমটা কোথায় নেওয়ার ডাকিয়ে রাখবো? এবং আমাদের এক মন্ত্রী বললেন
ইন্ডিয়া খুশি আমরা খুশি। আমরা কি ইন্ডিয়া দুঃখ পাইলে আমরা দুঃখ পাই? আমরা কি পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করেছিলাম দেশ ইন্ডিয়াকে খুশি করার জন্য, ইন্ডিয়ার দুঃখে দুঃখ হওয়ার আমরা জন্য? এমনিই দর্শক আমাকে বকছে, আজকে সাবজেক্টে আসেন, সাবজেক্ট নিয়ে কথা বলি, আমরা একটু পেছনে কম যাই। সাবজেক্টে আছে, আমি বলছি যে উনি আসলো মোস্তাকের মৃত্যু নিয়ে। জি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে যে খুন হইল আবরার, তার বিচার হয় নাই। খুন অভিজিতের বিচার হয় নাই। রানা প্লাজার বিচার হয় নাই। অভিজিতের বিচার হয়েছে। উনি যে কি বিচার হয়েছে আমরা তো দেখি নাই। তার তো ফাঁসি হয় নাই, ফাঁসি হওয়া উচিত ছিল। আপনার রায় দিয়েছে কিন্তু আজকে দেখা যায় এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার কারণে কয়েকজন ভাই একটাকে খুন করেছিল, তাদের ফাঁসি হয়ে গেছে। আজকে যদি আপনি পত্রিকায় বা আপনি যদি একটা স্ট্যাটাস দেন মোবাইলে শেখ মুজিবুর রহমান বা জবরদখলকারী হাসিনার কথা, তাইলে দেখবেন আপনার জেল হয়ে যায়। আচ্ছা ধন্যবাদ। এই বিষয়ে আমি একটু এই বিষয়ে আমি কলার আপনার কাউসার ভাইয়ের কাছে জানতে চাইবো, উনি বলবেন এই বিষয়ে। আপনি দেখতে থাকুন প্রোগ্রাম। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড কমান এবং সরাসরি প্রশ্নে বা মন্তব্যে চলে যাই প্লিজ। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, বিকজ আপনার টিভির সাউন্ড অনেক হাই। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একজন অতিথি বলেছেন জি। আওয়ামী লীগের বোধহয় জি। যে তিনি সাগর রনির হত্যার বিচার হচ্ছে না কারণ তিনি জর্জ মিয়ার নাটক দেখতে চান না। জি আমি অত্যন্ত দুঃখিত, তার সাথে আমি একমত হতে পারছি না। কারণ হোম সেক্রেটারি তখন বলেছিল যে 48 ঘন্টার মধ্যে ওদেরকে ধরা হবে। শি ওয়াজ রাইট। 48 ঘন্টা কেন, 12 ঘন্টার মধ্যে ধরলে ইচ্ছা করলে তারা করতে পারতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই 48 ঘন্টার মধ্যে হিসাব নিকাশ করে দেখছে যে ওদের সরকারের অস্তিত্বের অসুবিধা হবে, থাকবে না। কারণ সরকারে একটা উইং আছে যারা গুম খুন হত্যা করে থাকে। আপনি চিনেন, আপনি কিভাবে জানেন ওই উইং সম্পর্কে? আপনি শুনেন, আল জাজিরা যে রিপোর্টটা প্রকাশ করেছে, হ্যাঁ, ওই রিপোর্টে দেখা গেছে যে কারা হত্যা করেছে, ওই যে আজিজের বাইরে যে হত্যা করেছে, দে আর হাইলি প্রফেশনাল, হাইলি পেইড। সুতরাং এদের বিচার 48 ঘন্টা কেন, 48 বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে হবে না। আরেকটা কথা বলি আপনাকে, ওই যে বিডিআর হত্যায় যে 57 জন আর্মি অফিসার মারা গেছে, আমার একজন বন্ধু কর্নেল, সে আমাকে বলেছে যে এই 57 জন অফিসারকে রক্ষা করা যেত 1 ঘন্টার মধ্যে যদি সরকার ইচ্ছা করত। কেন সরকার এই ইচ্ছাটা করলো না? সেই জন্য এই জবাব আপনি পাবেন না। আচ্ছা, সরকার কেন ইচ্ছা করলো না, এই বিষয়ে আমাদের আলোচ্য বিষয়তে আজকে আছে, আমরা আলোচনা করব। আপনাকে ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। আপনারা টিভি সাউন্ড কমাবেন, না হয় আমি পরবর্তী কলে চলে যাব। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আজকে যে আপনার রাজনীতি বা আমি দেশের বিরুদ্ধে যে একটা সমালোচনা করা, ওই সব রাজনীতি দিয়ে একটা সমালোচনা করা আপনার আমার ধন্যবাদ জানাই। জি, যে দেশের যে অনেক দুর্নীতিও আর দুর্নীতি দমন হইতো নাই, ইনো একটা মেইন কারণ হয়েছে যে মেইন সেনাপ্রধান হোকা, হাসিনা হোকা আর ওই রাষ্ট্রপতি হোকা, তারা দুর্নীতির সাথে জড়িত। কিভাবে জানেন আপনি সেটি? আপনার কাছে অনেক গুম তারা বিরুদ্ধে যদি কোনো মাত মাত্রা থাকে, রায় খান মাইসিয়া পাবলিকে যদি মাত্রা থাকে, এইটারে কোনো বৈধ হয় না, বা এটা দিয়ে মাতলেও তারা বিরুদ্ধে কোনটা মাতলেও ওটা দিয়ে লই যায়। আর এখন সেনাপ্রধান নিযুক্ত করতে হইলে দুর্নীতি বা এখানে বা খুনি, দুইজন খুনি না, ওরা তো অলরেডি মুক্ত, ওরা তো সাজা মুকুব হয়েছে। তারা ফ্যামিলিগত একটা অনেক সেনাপ্রধান বা অনেক মেইন পোস্ট দিতে হইলে এখন ফ্যামিলিগত রেকর্ড দেখার দরকার আছে, বা ফ্যামিলিগত বা একজনের যাচাই বাছাই করিয়া ও ধরনের দুর্নীতিবাদ হারাইছে দুর্নীতিবাদ করবো। আপনার কথা হচ্ছে যে সেনাপ্রধান নির্বাচনের আগে সেনাপ্রধান আর কোন সেনাপ্রধান নাইনি, বাংলাদেশের সেনাপ্রধান আর নাইনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কোনো যোগ্য নাইনি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই বিষয়ে আমরা কথা বলবো যে মানে রেকর্ড চেক করা হয়েছে কিনা বা রেকর্ড চেক করা উচিত কিনা। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড কমান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? ভাই আমরা চাই ভাই বাংলাদেশ মানে শান্তির দেশ হইছে, শান্তি থাকাটা হইলো আমরা লাগি বালা, রাইট। ওই জন্য। আর কিছু কিছু মানে অশান্তি মানুষ আছেন যে বাংলাদেশ এখন তো মানে বহুত বালা ডিজিটাল মানে দেশ হিসাবে হইছে, যে সুন্দর চালাইয়া যার যে অর্থনীতির লাগি যে যেগুলা করে সরকারে, আশা করি কিছু কিছু প্রবলেম থাকতে পারে, এটা মানে মান্যও মানে আমরা এগিয়ে আমরা যাওয়া লাগবো। ই জেনে আমরা বিএনপি ভাই হল জেনে তারা জগররা দুর্নীতি করা, বুট চুরি করা, মানে কয়রা বুট চুরি হয়ে গেছে, এত বালা যাবা সেখানে তারা পার্লামেন্টে গেল, কারণটা কি পার্লামেন্টে যাওয়ার? রাইট। এই বিষয়ে পার্লামেন্টে গেছে হাসিনারে বৈধতা লাইছে, তাহলে হ্যাঁ, যদি বড় বড় মাত মাতে, রাইট, যদি আপনারা এতই মনে করেন যে এতই গাফলা, তাহলে কেন আপনারা ওই অ্যাটেন্ড করলেন? তারা কর মানে আমরা বিচার মানি না, আর সাগর রুনি তারাও দেখাইছে ভাই, তারাও মানে যে জজমিয়া বানাইছে, কিবরিয়ার বিচার হইছে না, আসারুল্লাহ মাস্টার হইছে না, তারা সবগুলা মানে কইরা গেছে, ও শাস্তি তারা এখন পার। তো আপনি কি মনে করেন তারা করছে বলে এখন হচ্ছে? না না, এখন নাই। আমিও চাই না যে যে মানে এখন কোন সাংবাদিক গুম করা এই ধরনের জিনিস আমিও এখন চাই না। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ মানে এগুলো হয় না। আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন কলার নিয়ে আপনাদের কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছি না আপনাকে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। না, আমার উনিকর ভাইয়া খালা কুর্তা করিয়া আইছেন কেন? তো তার কাছে কি আশা করা যাইতো না? সাদা কেন ভাই, আমিও তো কালা কোট পরে প্রোগ্রাম করি। আমি তো গত অনুষ্ঠান করছি কালা কোট পরে, তাই বলে একটা কথা আছে তো, কালা আর সাদা। হ্যাঁ, তো আমি তো কালাও পরছি, গতকালকে কালো ছিল আমার। আয়োজন স্টার্ট করছেন যে স্টার্টটা তার বিগিনিংটা তার হইছে না, বুঝছেন না কথা? কেন? উনি তো তথ্য প্রমাণ দিয়ে বলছেন। না, তথ্য প্রমাণ দিয়া ওটা ওই লডি মানুষের একটা বিবেক আছে না, আমরা কিন্তু বুঝলাম না যে কোন ধরনের। আসলে আমি প্রায় টেলিফোন করি, কিন্তু সত্য জিনিসটা শুনতাম চাইতাম। আচ্ছা, ঠিক আছে, আমি দুজনকে রিকোয়েস্ট করব। আমি দুজনকে অতীতে যদি যাই যে বিএনপি কিতা করছে, ৭১ থেকে ৭৫ কিতা হইছে, ও কথাটা তাই কই না কেন? বাকশাল কিয় লাগিয়ে করছিলা? রাত্রের বুট, দিনের বুট রাত্রে করিলা, ওটা তো কই না কেন? একটু সুন্দর লাগবো, ওটা তো আপনি জিজ্ঞাও কথা নেই। জি, ধন্যবাদ। এই বুটটা কিলা হইছে তত বুঝলি যে তাই কতটুকু সত্যবাদী মানুষ। বুটটা খালি কি লইছে ওখানটা জিজ্ঞাই লোকা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কলার, আপনার লাইনে থাকুন। আমি একটু যাচ্ছি কাউসার চৌধুরী। কাউসার ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল যে আপনার রাইটার মুস্তাকের জামিন নিয়ে, যে এতবার জামিন চাওয়ার পরেও তাকে কেন জামিন দেওয়া হয়নি, এবং তারা ইরফানের কথা বলেছিল, সংসদ সদস্যের আপনার যে ছেলে এবং আরেক সংসদ সদস্যের জামাতা, উনারকে জামিন দেওয়া হয়েছে, এবং উনাকে নৌবাহিনীর অফিসারকে মারার পরে বা তার বাসায় কী পেয়েছে এটা সবাই জানে। তাহলে একজন রাইটারকে একটি মন্তব্য লেখার কারণে অ্যারেস্ট করা হয়েছে, এতবার জামিন চাওয়ার পরেও জামিন দেওয়া হয় নাই কেন? এই প্রশ্নটি জনগণের। থ্যাংক ইউ। আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমার প্রতিপক্ষ বিজ্ঞ রাজনীতিবিদ নেয়াজ ভাই, আসলে ওনার মতো যদি বিএনপির সব নেতারা হতো, আসলে আমাদের দেশে আজকে ইস্যু ভিত্তিক রাজনীতি চালু থাকতো। হ্যাঁ, একটা পরিপক্ক গণতন্ত্র থাকতো। আমি ধন্যবাদ ওনাকে, বাট ওনার দুই একটা কথার উত্তরও আমি দেব। তার আগে আমি বলি, আসলে আমি শুরু করতেই আপনি বলছেন আমরা প্রশ্নে চলে যাই। আমি কিন্তু খুব নিয়ম নীতি মেনে কথা বলি। যখন আপনি বলছেন প্রশ্নে চলে যাই, তখন আমি কোনো ভূমিকা দিই নাই। তা আমাকে আপনি 50 সেকেন্ড দিবেন ভূমিকা দেওয়ার জন্য। আজকে এই মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। আমি হলফ করে বলছি যে কথাগুলো, আমি হলফ করে বলছি, রাজনীতিতে হলফ মানুষ করে না, বাট আমি কোনো সময় কিছুটা আবেগপ্রবণ। আমি যে কথাগুলো বলছি, ধন্যবাদ আপনাকে, আপনি অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমি তথ্য দিয়ে বলছি সবগুলা ঘটনা, আমি মিথ্যা বলি নাই। নিয়াজ ভাই, আপনাকে বলছি আমি মিথ্যা বলি নাই, আমি তথ্য দিয়ে একটা কথা বলি। মেজর জিয়াউর রহমান অত্যন্ত ভাগ্যবান লোক। ওই সময় আপনারা জানেন কিনা জানি না, আমি আজকে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছি, ইতিহাস আপনারা জানুন, শিখুন, তারপরে কথা বলুন। চট্টগ্রাম হিলটেকের সিইও কমান্ডার ছিলেন
আমাদের বাংলাদেশের প্রথম বাঙালি ব্রিগেডিয়ার এম আর মজুমদার। মেজর জিয়াউর রহমান ছিলেন ওনার তদানীন্তন আমাদের আমি বৃহত্তর ওদিকে না, সিলেটের। আমি নিয়াজ ভাইকেও না রিকোয়েস্ট করছি আমি আমরা। আমি একটু বলতে হচ্ছে এই জন্য আমি জি, শর্ট করে বলতেছি। তাহলে ওনাকে নিয়াজ ভাই আবার আপনি একটু সামনে চলে আসেন। হ্যাঁ, পাকিস্তানি সেনারা অ্যারেস্ট করে হুম ঢাকা থেকে পাকিস্তান নিয়ে যাওয়ার বদৌলতে হুম জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে কালুরঘাটের ডিসচন্দি ঘোষণাটি দিয়েছিলেন। আমি একটা ইতিহাস দিলাম। আমরা এখানে আসছি মানুষকে প্রতিনিধিত্ব করতে। মানুষ যদি আমাদের কথা শুনে একটু ইতিহাস শিখে, আমি মনে করবো আমার এই সময় দেওয়াটা কাজে লেগেছে। আমার ভাই বলছেন জঙ্গলের জীবজন্তু। আমি অত্যন্ত দুঃখিত ভাই, এরকম ভাষা আমি বর্জন করলাম। আমরা আসলে আমি আপনাকে মনে করি আপনি একজন সুস্থ সাবলীল মানুষ। আমরা সবাই এখানে সুস্থ সাবলীল মানুষ। জি, আমরা সাবজেক্টে তারপরে চলে আমার আসি ভাই আমরা। বলছেন জি, জি আসছি, আমরা আসছি। তারপরে আপনারা বলছেন যে ৯ মাসে ৬ বার বেইলের কথা। ভাই, আপনি কি আজকে 7 বার। শুনেছেন? জি ৭ বার বা ১০ বারই বলেন, হ্যাঁ ৭ বার ৬ বার। আপনি কি আজকে শুনেছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট কমিটির মেম্বার ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব কি বলেছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজের দায়িত্ব নিয়েছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন যে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না। ডক্টর রাজ্জাক উনি নিজে বলেছেন কেন হয়েছে ওগুলা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে। এমনও তো হতে পারে ওটা কেউ সাবোটাইজ করতে পারে। এবং যারা সরকার চালায়, যারা সরকারে থাকে, রাষ্ট্রপ্রধানরা তারা জানে কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে এবং আপনি কি রাষ্ট্র কাসার ভাই আমার প্রশ্নটা বুঝতে, আমার দর্শকের প্রশ্নটা বুঝতে পারছেন? আমি আমি প্রশ্ন বুঝতে পেরেছি এবং আমি স্বীকার করছি এবং আমি কেন আমাদের দেশ রাষ্ট্রপ্রধান স্বীকার করেছেন, আমাদের নেতৃবৃন্দ স্বীকার করেছেন যে কেন হয় নাই ওটা তদন্ত করে বের করতে হবে। কিন্তু প্রশ্ন হলো ভাই, সরকার যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বচ্ছ, এই জন্যই স্বচ্ছ বিচার ব্যবস্থা হাতে নিয়েছে। হ্যাঁ, মুশতাক ও কাজলের কার্টুনের কথা আমরা সবাই জানি, কিন্তু ওগুলা থাকার পরেও আমাদের সরকার মুশতাক হত্যার বিরুদ্ধে আপনার ভূমিকা নিচ্ছে এবং আইনের শাসনের মাধ্যমে বিচার করতে যাচ্ছে। না, কিন্তু আমার আমাদেরকে প্রশ্নটা ছিল আপনার কাছে জামিন কেন দেওয়া হয় না? ইরফানকে জামিন দেওয়া হয়েছে, তাকে কেন দেওয়া হয় না? সেটাই আমি বললাম আপনাদেরকে যে কেন জামিন কেন? দেওয়া হয় নাই, ওটাকে কেউ সাবোটাইজ করেছে এই কি না দায়ভার নিবে কে? এই দায়িত্বটুকু নিবে কে? সরকার তো একটা তদন্ত কমিটি করে ফেলেছে। গাজীপুরের ২ কমিশনারকে দিয়ে একটা তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে। তদন্তের রিপোর্ট যখন আসবে আমি আমার ভাই বন্ধু যারা আমার ভাই বিরাদর যারা প্রশ্ন করছেন আপনাদেরকে শ্রদ্ধা করেই বলছি একটু ধৈর্য ধরুন। তদন্তের রিপোর্টের আমরা অপেক্ষায় আছি। আপনার কি তদন্তের বুয়েটের রিপোর্ট যখন ছাত্র আসবে, তদন্তের রিপোর্ট যখন আসবে বুয়েটের শুনেন, ছাত্র হত্যার কথা মনে তদন্তের আছে রিপোর্ট আপনার? যখন আসবে আমরা জেনে যাব। কিন্তু আপনাদের একটা কথা স্মরণ করে দিই, সামরিক জি, শাসনের শোষণে যে জাতি নিষ্পেষিত ছিল, এই জাতি আজকে উন্নয়নের মহাসমুদ্রে সাঁতার কাটছে। তখন একদল নিন্দুক ব্যস্ত আছে সর্বত্র কুৎসা রটানোর জন্য। আমি সরকারি দল করি, বিরোধী দল করি, এটা আমাদের পরিচয় না। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক। আমরা দেশে রাইট। উন্নয়ন চাই। আমরা মানুষের মুখে, বোকা রাঙা মানুষের মুখে হাসি দেখতে চাই। কিছু, কিছু ক্ষেত্রে আমাদেরকে এক হতে হবে। অপরাধ প্রবণতা নিষ্পেষিত করার জন্য আমরা দেখেছি বিগত সরকারের সময় আপনার কি হয়েছিল? এই অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। হয় নাই? না, হয়েছিল। আমি আমি এবং আমি অপারেশন ওইদিকে আমি ওইদিকে না যাই। কাসার ভাই আমার প্রশ্ন আজকে সাবজেক্টে থাকি। আমার প্রশ্ন হ্যাঁ, বুয়েটের ছাত্র, আপনার কথা উত্তর দিয়ে বলছি আমি। আপনার কথা উত্তর হ্যাঁ, না দিয়েছি। এবার আরেকটা কথা বুয়েটের একটা স্টুডেন্টকে যে মারা হয়েছে আমার সেটি কি আপনার মনে আছে? আমার আমার হ্যাঁ মনে আছে, অবশ্যই মনে আছে। এবং শুনেন আমি আমি সেটা তাকে কেন বলতেছি। মারা হয়েছে আমার একটু বলবেন আমাকে? আমার কথা শুনেন, বুয়েটের যে ছাত্রকে মেরেছে ওটা কি সরকারের প্রশাসনের কেউ মেরেছে? না, ওরা আরেকজন সেটির কি কোনো বিচার হয়েছে এখন পর্যন্ত? যে বা যারাই বুয়েটের ওকে হত্যা করেছে ওরা ওনার আবরারের মতোই আবরারের সহযোগী এবং আমরা এটা নিন্দা জানাই, সরকার একটা নিন্দা তো জানিয়েছে নিন্দা দিয়ে এবং কি ওরা বিচার একজন মারা যাবে, একজনকে মেরে ফেলবে আর আমরা নিন্দা জানাবো, এটাই কি সমাধান? না সমাধান এটা না। সমাধান হলো বিচার হচ্ছে কিনা এটা দেখা। কিন্তু আপনারা দেখেন আওয়ামী লীগ একমাত্র দল যে দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নিজের দলের এমপি মন্ত্রীদের পর্যন্ত বিচার হচ্ছে না, এখনো বাংলাদেশের আমরা ওই ইতিহাসে। বুয়েটের শুনেন স্টুডেন্টের হত্যার বিচার হয়নি। শুনেন কাসার ভাই, হয়নি ফারুক ভাই এখনো শুনেন, বিচার। ফারুক ভাই শুনেন, বিচার হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগের না, আগে আপনি আমার কথা শুনুন। প্রক্রিয়া এখনো ওই বিচার হয়নি। আমাকে একটু বলতে দিন আপনি। জি, বিচার এখনো হয়নি আমি তো বলছি না হয়ে গেছে, আমি বলছি প্রক্রিয়া দিন। কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আওয়ামী লীগ একমাত্র দল বাংলাদেশের ইতিহাসে যেই দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নিজের দলের এমপি মন্ত্রীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নিয়াজ সাহেবের হ্যাঁ, কথার একটা উত্তর দেই আমি। ৭০০ কোটি বলছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রীর কথা। নিয়াজ সাহেব, আমি আমাদের অর্থমন্ত্রীর কথাটাকে সাপোর্ট করছি। ৭০০ কোটি আসলে আমরা সৌভাগ্যবান, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু বাংলাদেশ ব্রেক থেকে আসলে এসে এই বিষয়ে
আমাকে একটু আমি বলতে একটু দিন ব্রেক ভাই। থেকে এসে আবার আপনি বলবেন। আমি একটু ব্রেক থেকে আসি। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা দুজন অতিথির সাথে এবং আপনাদের সাথে কথা বলছিলাম রাইটার মুস্তাক হত্যাকাণ্ড নিয়ে। আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আইএন টিভির পর্দায় কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, কথা বলছিলাম আমরা রাইটার মুস্তাক হত্যাকাণ্ডের বিষয় নিয়ে, কথা বলছিলাম আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেই বিষয়ে, এবং কথা বলছিলাম যে আমরা কীভাবে সমঝোতায় আসতে পারি, আমরা কীভাবে আলোচনা করতে পারি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণমানুষের জন্য। আমি দর্শক আপনাদের কাছে আসবো, আমি জানি আপনারা লাইনে অনেকে বসে আছেন। তার আগে আমি একটু দিয়ার মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নিয়াজ ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, লেট হিম ফিনিশ ফার্স্ট, নো প্রবলেম। আমি Let him finish first. যদিও আমি কৌশল ভাই, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটু নিয়াজ সাহেবের কাছে। আচ্ছা নিয়াজ ভাই, আমি একটু আসি, আমি আগে কৌশল ভাইকে 1 মিনিট সময় দিয়ে আছি। ইয়েস কৌশল ভাই, 1 মিনিট শেষ আমার করেন। কথা জি, আমি আমার কথা শেষ করতে আমাদেরকে সমান সময় দিবেন আপনি। আমি জানি আপনি হ্যাঁ। অত্যন্ত প্রাজ্ঞ একজন চালক। ধন্যবাদ। আমি নিয়াজ ভাইয়ের 2-1টা প্রশ্ন এবং দর্শককে 2-1টা প্রশ্ন যদি উত্তর দেই না, তো অশ্রদ্ধা হয়ে যাবে। হ্যাঁ, সো নিয়াজ ভাই বলেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে উনি অনেক কটাক্ষ ভাষায় বলেছেন 700 কোটি টাকার কথা। আমি নিয়াজ ভাইকে বলছি, ভাই আপনার জ্ঞাতার্থে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন অনেক উপরে চলে গেছে ভাই। আমরা যে দেশে আছি, আপনি কি জানেন আজ থেকে কয়েক সপ্তাহ আগে 22 বিলিয়ন পাউন্ড এই দেশে ট্রাক এন্ড ট্রেস এর নামে একটা ফেল প্রজেক্ট হয়েছে। দি ইউনাইটেড কিংডম, যেখানে আমি বসে আছি, 22 বিলিয়ন পাউন্ড গভর্নমেন্ট মিসলেড করছে ট্রাক এন্ড ট্রেস এর মাধ্যমে। কিন্তু আমাদের দেশে 700 কোটি বলছেন। আমরা এমন একটা পর্যায়ে আছি এখন 7 লক্ষ কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশ করতে পারতেছে। কেন আপনারা এগুলো দেখেন না? আপনারা তো দেশপ্রেমিক হলে ওগুলো দেখার কথা ছিল। পদ্মা সেতুর মতো বিশ্বের কয়েকটা সেতু বাংলাদেশ নিজস্ব তহবিলে করেছে। আপনারা এবং আপনাদের পরামর্শক ডক্টর ইউনূস সহ আপনারা তো ঝাঁপিয়ে পড়ছিলেন। বাংলাদেশের লেজে ঠ্যাঙ্গে ধরে আপনারা সমুদ্রে নিতে চেয়েছিলেন পদ্মা সেতু দিয়ে, কিন্তু আপনারা পারেন নাই। আদালতে আপনারা হেরেছেন। পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট, বিশ্বের কয়েকটা প্রজেক্টের মতো একটা প্রজেক্ট বাংলাদেশ কোনো বিদেশি সাহায্য ছাড়া নিজস্ব হস্তে করেছে। এই দেশে 700 কোটি টাকা ভাই আজকাল আর এমন কিছু না। আরেকটা কথা বলি আপনাদেরকে, না আমাকে 20 সেকেন্ড দেন। দি ইউনাইটেড কিংডম বসে আছে, শুনুন। এই করোনাকালীন সময়ে ইউনাইটেড কিংডম হ্যাজ লার্ন ফ্রম বাংলাদেশ হোটেল কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে। এই যে একজন ভাই বলছেন রাজনৈতিক তুলনা, আমি একজন বাঙালি হিসাবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশের রাজনৈতিক তুলনা অবশ্যই দেব। ইউনাইটেড কিংডম যে হোটেল কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা নিচ্ছে, ওটা সারা বাংলাদেশ থেকে শিখেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিয়ার মুকাদ্দেম চৌধুরী, আপনার জন্য 3 মিনিট আপনাকে। বাট সাবজেক্টে থাকবেন, আমার রিকোয়েস্ট 3 মিনিট সাবজেক্টে থাকবেন প্লিজ। ধন্যবাদ। আমিও আশা করব আপনি আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করে আমার সময়টা নষ্ট করবেন না। আমি শুধু ওকে, আমি শুধু বিং এ মুসলিম, আমি আমার ভাইকে বলবো যে উনি আলহামদুলিল্লাহ বলেছেন, আমি বলবো যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ আওয়ামী লীগ করেন, বাকশাল করেন, যে কোনো শিয়াল করেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান হয়তো মরতে হবে। আপনি এত বড় একটি 700 কোটি টাকার চুরির সাথে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমার মনে হয় না যে এটি আপনি মুসলমান হিসেবে এটি ঠিক করেছেন। একটি অর্থমন্ত্রী, উন্মাদ অর্থমন্ত্রীর একটি পাগলের প্রলাপকে আপনি সমর্থন করতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আমাদের অর্থমন্ত্রী 700 কোটি টাকা, এটা কোনো টাকাই না। আমি অনুরোধ করব রাজনৈতিক দৃষ্টিকোণের বাইরে গিয়ে যে আপনি মুসলমান হিসেবে আগে আজকে ঘুমাবার আগেই আপনি আস্তাগফিরুল্লাহ পরে আপনার ইমানটাকে শানিত করে তারপরে আপনি বিছানায় যাবেন। কারণ হায়াত মত কখন কার কোন সময় আসে কিভাবে আমরা বলতে পারি না। আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাকে আঘাত করার জন্য বলিনি। আপনি কেন যে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন যে আওয়ামী লীগের আমির সাথে আমি আফ্রিকার জীবজন্তুর তুলনা করেছি, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, তারপর আপনি বলবেন যে আমার এই বলাটা অঠিক কিনা। একটি রাষ্ট্র যখন কোনো কিছু ব্যক্তিবর্গ চালায়, একটি রাষ্ট্রের যখন সাংবিধানিক পদগুলি
এই দেশের সংবিধান এবং পবিত্র ধর্মগ্রন্থকে হাত রেখে যখন শপথ নেয়, বৈধ ভোটে আসুক অবৈধ ভোটে আসুক, আসার পর যখন তারা রাষ্ট্র পরিচালনার জন্য শপথ নেয় পবিত্র ধর্মগ্রন্থের উপর হাত রেখে এবং সংবিধানের কসম খেয়ে, সেই কসম খাওয়ার পরে যদি ওই লোকগুলি রাষ্ট্রের জনগণের টাকায় বেতন ভাতা নেওয়ার পরে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে এই ধরনের উদ্ভ্রান্তের মতো পাগলের মতো কথাবার্তা বলে, তার কি সেই জায়গায় থাকার অধিকার, নৈতিক অধিকার বাংলাদেশের মানুষ কি তাকে দিয়েছে? আমি একটা উদাহরণ দিই আপনাকে, আপনি আশা করি সেটি ডিনাই করবেন না। আপনাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, জানি না কিভাবে উনি পিএইচডি হোল্ডার হয়েছেন, উনি একটি উন্মাদের, না 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 আমাকে বলতে হবে, আমি ভাই এটা তো ওপেন মিডিয়া আছে, আমি তো ব্যক্তিগত না, এটা মিডিয়া পাবলিশড হয়ে গেছে, এটা নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে, উনি উত্তর দেননি, এটা তো আমার প্রশ্ন না, আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন না, এটা বাংলাদেশের সমস্ত মিডিয়া, সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। উনি বলেছেন হাঙ্গেরি আমাদের কাছ থেকে টিকা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। পরদিন আমরা কি দেখলাম, হাঙ্গেরিয়ান এমবেসি থেকে একটি প্রতিপাদ্যটি দেওয়া হলো যে না, বিষয়টি আসলে তা না, আমরা টিকা নিতে চাইনি, বাংলাদেশ আমাদেরকে ওই টিকাটা দেওয়ার জন্য জোরাজুরি করছিল, আমরা টিকা নেওয়ার জন্য বাংলাদেশের কাছে কোনো লবি করি নাই। তো এই যদি একটি রাষ্ট্রের তথ্যমন্ত্রীর বক্তব্য হয় এবং পরের দিনই একটি হাই কমিশন তার প্রতিপাদলিপি পাঠায়, তারপরে কি তার নৈতিক কোনো নৈতিক জায়গা থেকে উনি কি আর সেই তথ্যমন্ত্রীর চেয়ারে থাকতে পারেন? একটি আপনি সভ্য দেশের কথায় কথায় সভ্য দেশের তুলনা দিচ্ছেন, কিন্তু এই সভ্য দেশে এটাকে সম্ভবত গ্রেট ব্রিটেনের মতো দেশে, যে দেশে আপনি আমি বসবাস করি, যে একটা ইনফরমেশন সেক্রেটারি এই ধরনের একটি মিথ্যা তথ্য দেওয়ার পরে যখন আরেকটি দেশের ফরেন কান্ট্রির একটি এমবেসি থেকে প্রতিবাদ আসে, তারপরে কি মনে করেন ওই ফরেন সেক্রেটারি থাকতো? নৈতিকতার কারণে সে রিজাইন করতো। আরেকজন, আমি বলি কেন মন্ত্রীদের কথা বলছি বারবার, নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী, সে কি বললো কিছুদিন আগে? জিয়া রহমান বাংলাদেশের নাগরিকই ছিলেন না। যে জিয়া রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না, তাকে আপনাদের মরহুম শেখ মুজিবুর রহমান গণভবনে ডেকে নিয়ে বীরোত্তম খেতাব কেন দিয়েছিলেন? তাকে কেন পরবর্তীতে উপসেনাপ্রধান নিয়োগ করেছিলেন, যিনি বাংলাদেশের নাগরিক না? সেই অপরাধী তো আপনার মরহুম শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত। বিদেশি নাগরিককে সেনাবাহিনীর মতো এত জায়গায়, একটি স্পর্শকাতর জায়গায় একজন বিদেশি নাগরিককে উনি উপসেনাপ্রধান নিয়োগ করে থাকেন। আরেকজন মন্ত্রী কথা বলি, আপনারা বলেন, আমরা এই জন্য বলি না, ব্যক্তিগত আক্রোশ থেকে বলি না, আমাদের দেখতে দেখতে শুনতে শুনতে আমাদের এখন লজ্জায় মাথা হেট হয়ে যায় আপনাদের মন্ত্রীদের পাগলের প্রলাপ গুলি শুনতে শুনতে। আরেকজন আছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, হায় রে হায়, উনি যে কখন কি বলেন, উনার যেমন কিছুদিন আগে দেখলাম আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে, উনার পিএইচডির সার্টিফিকেট ভুয়া, ওনার মাথার চুলও নকল, পরীক্ষার সার্টিফিকেটও নকল, উনি নিজেও একটা নকল। আমি না না এটা তো হয় না, আমি না না আমি আপনাকে আপনি আপনার সময় কথা বলিনি, আমি আপনার না 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 কথা আপনি বলেন থাকলে দেখান আপনার এই পররাষ্ট্র, আমি আপনার সময় ইন্টারাপ্ট করি না মিস্টার, আমি তথ্য দিতে বলতেছি, আমি কি তথ্যের বাইরে বলতেছি নাকি? এই পররাষ্ট্রমন্ত্রী যখন বলে, আমি ব্যক্তিগত আক্রমণ না, আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভ্রান্ত মন্তব্যের প্রতিবাদ করতেছি, আমি তো ব্যক্তিগত আমি আমার দেশের যিনি রিপ্রেজেন্ট করছেন ফরেন সেক্রেটারি, তার উদ্ভ্রান্ত পাগল, আমি কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করে না মিস্টার, আমি কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করে না, আমি আপনাকে ইন্টারাপ্ট করি না। যে রেমিটের কথা বলতে দিচ্ছেন আমাকেও সেই রেমিটে আপনাকে সেই বলেন কায়সার ভাই, আমি উনি একটু শেষ করুন, আমাকেও সেই রেমিটে। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করি না এক সেকেন্ডের জন্য। আপনি উনি বলছেন কি, উনি কথা বলছেন, উনি কি বললেন যে বাংলাদেশের কাছে টিকা নেওয়ার জন্য আমেরিকা থেকে লাখ লাখ লোক এখন ছুটে আসতে চাচ্ছে। এটা কোনো সুস্থ মানুষের কথা হলো? এটা কোনো সুস্থ বক্তব্য হলো একটা দেশের ফরেন সেক্রেটারি? এই ধরনের আবুল তাবুল প্রলাপ যারা বলে তাদেরকে পাগল ছাগল বললে কি দোষ হবে? তার সাথে সবচেয়ে বড় হাস্যকর বিষয় যেটি হচ্ছে, আমি শেষ করতে দিই না, আপনি আমাকে এই এক মিনিট করে আমার 20 সেকেন্ড খেয়ে ফেললেন। আমি আমাদের সবচেয়ে বেশি হাসি লাগে যখন বলেন আমাদের সম্মানীয়
প্রধানমন্ত্রী বলেন জনগণ আমাকে ভোট দিয়ে এই পবিত্র দেশের দায়িত্ব অর্পণ করেছে, আমি হাসবো না কাঁদবো, এত মিথ্যা কথা উনি বলেন কিভাবে? 75 বছর বয়স্ক মহিলা, যে জনগণ ওনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, এর চাইতে ডাহা মিথ্যা কথা এই বয়সে এসে উনি বলেন কিভাবে? আরে বাবা, চুরি তো চুরি, তারপর আবার সিনা চুরি। আপনি তো আমাকে সময় চুরিটা দিচ্ছেন না হয়ে ফারুক। গেছে, চুরি তো হয়ে গেছে, আপনি বারবার কথা বলবেন না, আপনার টার্ন আসলে আপনি বলবেন। আপনি আমাকে তো সমান সময় আমার দিচ্ছেন ভাই, না, আপনি যে আমার ভাই সর্বশেষ একটি উদাহরণ দিয়েছেন আপনি যে শেষ করতে ব্রিটেনে হবে নাকি এখনই, আমি কলার 22 কাছে যাব। বিলিয়ন পাউন্ড, আমি জি শেষ করে নিচ্ছি, জি ব্রিটেনে একটি উনি বলেছেন একটা স্ক্যাম হয়েছে, যে 22 বিলিয়ন পাউন্ড, 22 বিলিয়ন পাউন্ড এখানে একটি স্ক্যাম হয়েছে, এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দেশে আপনি আমি বসবাস করছি, এই দেশে 22 বিলিয়ন পাউন্ডের 22টি পেনিও এই সরকার বিনা কোয়েশ্চনে ছেড়ে দিবে না। কিন্তু আপনার ধন্যবাদ দেশে হাজার হাজার কোটি টাকা না হয়ে আপনাকে, যায়, একটা ধন্যবাদ তদন্ত দেয়াম কমিটি চৌধুরী পর্যন্ত দেওয়াজ, আপনারা করতে আপনাকে পারেন না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। আমি কলার কাছে আছি, কলার আসসালামু আলাইকুম। জি আচ্ছা না। জি আসসালামু আলাইকুম। জি তাহের ভাই, আপনার সংক্ষেপে মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? সংক্ষিপ্ত তো ভাই পারবো না, আধা ঘন্টা ধরে লাইনে আছি তো। সরি আমি তার জন্য দুঃখিত। আচ্ছা, আপনার আপনার প্যানেলকে, কাসর ভাইকে, নিয়াজ ভাইকে সালাম। জি আজকে আজকে আমি দেখতেছি নিয়াজ ভাই হোমওয়ার্ক করে আসছেন আওয়ামী লীগকে গালাগালি করার জন্য। তাই নাকি? হোমওয়ার্ক ভালোই করে আসছেন দেখা যাচ্ছে। নিয়াজ ভাই একটা কথা লক্ষ্য করেন, আমরাও আপনাদের মতোই মানুষ। আমাদেরকে আফ্রিকার জীবজন্তুর সাথে তুলনা আপনার লজ্জা করলো না? আপনি তো একজন বিজ্ঞ মানুষ, আমি তো অনেকদিন যাবত আপনাকে চিনি, তা আপনি এই কথাটা বললেন কেমনে? আপনার লজ্জা করা উচিত ছিল। তাহের ভাই, আমার লজ্জা না, আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এই ধরনের লোককে মন্ত্রিসভা রেখেছেন। দুই একজনকে কথা নিয়াজ ভাই বলতে গিয়ে পরে। আপনি সবাইকে এক কাতারে না, আপনি মনে হয় খেয়াল করেননি, আমি আপনাদের মন্ত্রীদের কথা বলছি। নিয়াজ ভাই আমি না আপনাকে তাহের ভাই, সময় আপনি দেব। খেয়াল নিয়াজ ভাই আমি করেননি, আপনাকে সময় আমি দেব। আপনাদের মন্ত্রীদের কথা বলছি। নিয়াজ ভাই আমি আপনাকে সময় দেব। নিয়াজ ভাই, আমি শুনতেছি না আপনার কথা, আমি আপনার কথা শুনতেছি না। আমি শেষ করলে আপনি বলবেন। জি তাহের ভাই শেষ না, করেন আপনি। হ্যাঁ আমি শেষ করলে আপনি বলবেন। আপনি লিখে রাখেন, আপনি লিখেন নিয়াজ ভাই, আপনি লিখেন, আমি শেষ করলে আপনি বলবেন। আমার কলে লিখতে হবে না, লিখতে হবে না। ডিস্টার্ব করেন, ফারুক ভাই বলতেছে সংক্ষেপে, আর আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, আমি তো কথা বলতে পারতেছি না। জি বলেন বলেন। দেখেন কিছু কিছু জিনিস আপনারা দেখাও দেখেন না। ভালো জিনিস যেগুলা করে সরকার, যেগুলা করে এইগুলো আপনারা দেখেন না। আপনারা চোখ থাকতেও এইদিকে তাকান না। এইটা আপনাদের দোষ, এইটা কইরেন না। আর আপনি বলছেন জিয়াউর রহমান সাহেবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বীর উত্তম খিতাব দিলেন? এই আপনারা দেখেন আওয়ামী লীগের মানুষেরা কত উদারমনা। জিয়াউর রহমান সাহেব জন্মসূত্রে পাকিস্তানে ওনার জন্ম হয়েছে, সেজন্য বলেছেন বাংলাদেশের লোক না। এখন আপনার জন্ম যদি ব্রিটেনে হয় তাহলে বাই বার্থ আপনি ব্রিটিশ। তো জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছে পাকিস্তানে, সেজন্য জিয়াউর রহমান সাহেব বাই বার্থ পাকিস্তানের মানুষ। ঠিক আছে, বাঙালি মানুষ, উনার বাবাও বাঙালি ছিলেন, ওখানে থাকতেন, জন্ম হয়েছে, এটা আমরা মাইন্ড করি না। জিয়াউর রহমান সাহেবকে বীর উত্তম দিছি, মেজর জেনারেল করেছি, উপসেনা প্রদান করেছি, সবকিছু একটু সংক্ষেপ করতে হবে প্লিজ। হ্যাঁ, আমি শেষ করছি। অর্থমন্ত্রীর কথা বলছেন, অর্থমন্ত্রী নিয়াজ ভাই, যদি আমাদের অর্থমন্ত্রীর মতো একজন অর্থমন্ত্রী এই সময় না থাকতো তাহলে আপনাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত। ওয়ার্ল্ড ব্যাংক কিনতে পারেননি, আপনারা ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে কিনাতে চেয়েছিলেন, পারেননি। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। তাহের ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা আপনাদের সাথে এবং আমাদের দুজন অতিথির সাথে কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, এবং আমরা আরও কথা বলবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।
আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কথা বলছিলাম দুজন অতিথির সাথে, কথা বলছিলাম আপনাদের সাথে, কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে এবং কথা বলছিলাম আমরা রাইটার মোস্তাক হত্যাকাণ্ড নিয়ে। আমরা কথা বলছিলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কার জন্য, নাকি 54ই এনাফ বাংলাদেশের ক্রাইম কন্ট্রোল করার জন্য, বাংলাদেশের বিপক্ষে কথা বলা বন্ধ করার জন্য। এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ বুয়েটের স্টুডেন্ট যে নিহত হয়েছিল, মারা হয়েছে, সেটির বিচারের কী অবস্থা। আমরা কথা বলছিলাম বাংলাদেশের মানবতা নিয়ে, আমরা বাংলাদেশের উন্নয়ন নিয়েও কথা বলছিলাম। সম্মানিত অতিথিবৃন্দ অর্থাৎ কায়সার ভাই এবং নিয়াজ ভাই, আমি আপনার কাছে আসছি, তার আগে একটু কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি টিভি ফলো করছেন আপনি যদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব টিভি ফলো করবেন না, সাউন্ড কমাবেন। ফারুক ভাই অনেকক্ষণ অপেক্ষা করি আপনার লাইনটা পাইছি। থ্যাংক ইউ। একটু সংক্ষেপে বলে ফেলুন, আপনার জন্য 45 সেকেন্ড। আমি আপনার ডিজিটাল আইন সম্বন্ধে একটু মন্তব্য করতে চাই। জি 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 বলেন ভাই, অনেকক্ষণ লাইনে থেকে লাইন পেয়ে কথা বলছেন না আপনার। আমি ওই নিয়াজ ভাই যে ইয়েটা বললেন যে মিথ্যা বা ওই যে পশু টশু কি বললেন, উনার কাছে আমার প্রশ্ন, ফারুক ভাই আপনি একটা কথা কিন্তু সবসময় বলেন যে ব্যবহারে বংশের পরিচয়। এরা দুইজনই আপনার অতিথি, আমন্ত্রিত অতিথি। এখন এই কথাটা নিয়াজ ভাই যদি এইভাবে না বইলা, আমরা এতজন দর্শক আমরা এই রাত জেগে আপনার এই অনুষ্ঠানটা দেখি, যে এই মিথ্যাবাদী না বইলা উনি যদি বলতেন ভাই কথাটা আপনার অসত্য, তাও একটা সুন্দর দেখাইতো। এই জন্য এই যে ডিজিটাল আইন, গণতন্ত্র মানি এই অধিকার মানি এমন না যে আপনি যা মনে চায় বলবেন আর যা মনে চায় লিখবেন। এইটা আপনি ফারুক ভাই আপনিও ভালো বুঝেন যে অধিকার বলতে এইটাই বুঝায় না যে আপনার যা মন চায় আপনি বললেন। এই যে উনি এই যে প্রত্যেকটা মন্ত্রী সম্বন্ধে, প্রধানমন্ত্রী সম্বন্ধে বিষদগার। জি বলেন, সরি। হ্যালো, রাত বরিয়া আমাদের বিরুদ্ধে বিষদগার করা হয়, আর দেশে আইলে বলে আমরা তারা ওই জোতে নিয়ে আসছি, এইটা করছি। এইগুলি ভালো না। আমরা চাই আমাদের সরকার থেকে আমরা একটা কিছু আদায় করে নিতে, তারা এখানে বেড়াইতে আসে। আমরা যদি বিষদগার করি, এই নিয়াজ ভাইয়ের মতো লোক এইগুলি যদি করে আর তারা যদি আপনি টিভিতে ডাইকা আনেন, আমরা কি পাইবো এখান থেকে? জি ধন্যবাদ। আমি নিয়াজ ভাইকে প্রশ্নটা করব উনি যখন আসবেন, যে ভাই একটু তো ওইভাবেও বলা যেত। যাই হোক, যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আমার একটা মিনিট দিবা ফারুক ভাই, আপনারা অকলগেছে সালাম, যারা শুনরা তারা গেছে সালাম। জি জি, আপনার জন্য 30 সেকেন্ড প্লিজ। 30 সেকেন্ড শুনেন। আপনারা যে ইতিহাস লইয়া 50 বছর ধরে জাতির ঘোষক আর জাতির জনক হইয়া মারামারি করা, আচ্ছা একজন নেতায় জানুননি বাংলাদেশে ওয়ার্ড তো হয়েছিল খেরদায় 13 কোটি মানুষে আওয়ামী লীগের ভোট দিছিল। এরপরে আবার ওয়ার হইল খেনে। আর একজন মানুষ আসেনি বাংলাদেশ আমার বুকুত হসম হয়ে হাত দিয়া কইতো যে জিয়াউর রহমানের ঘোষণা শুনছে। জিয়াউর রহমানের ঘোষণা দেওয়ার কোনো রাইটও নাই। এই যে ঠাইন আসলা একজন আর্মি। আর শুনেন, আমার একজন চাচা আসলা ওই আর্মি বাংলাদেশ ইস্ট পাকিস্তানের সকল আর্মি সকল বান্ধা নিছিলেই তারা পাকিস্তান সংগ্রামের আগে সারা দুনিয়ার মানুষে জানে জিয়াউর রহমান রে আর অলি রে আর হন্ডে নিল না এখানে কর্নেল ওসমান দিয়া কইছিলা এক সময় বঙ্গবন্ধু হওয়ার পরে দেশও যে এই ধরনের আর্মি অকলটিরে বেসো আর নাইলে মারো, নাইলে দেশ শান্তি হইতো না। বিএনপিরে বানানি হয়েছে বাঙালিরে মারার দায়। শুনেন, 13 কোটি মানুষে ইলেকশন ভোট দিছিল বঙ্গবন্ধুরে এবং আওয়ামী লীগরে, কিন্তু জিয়াউর রহমান রে একটা ভোট খেয়ে দিছে না। শুনেন, হ্যালো জি শুনছি, আপনি বলেন। আপনারা যত বড় বড় পলিটিশিয়ান আনো বাংলাদেশের পলিটিক্স চাইছেও না ভাই। এই যে বিএনপি
শুনেন আপনি, আমি একটা কথা কইলাই, আপনি আমার নম্বর নিবা, আপনি আমারে, আমি আমার বন্ধু বান্ধব লইয়া যদি সঠিক ইতিহাস পাইন, আপনারা চাইন আমার কাছে আউকা। জি, আপনার সাথে আমরা কথা বলবো। আপনার সঠিক শুনেন ইতিহাস- একটা মিনিট, জি দেখো কা ইন্দিরা গান্ধীর খুন জি, করা হইলো, আমরা জওরমা না যাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি, নিয়াজ সাহেবও শুনতে পাচ্ছেন, উনি অবশ্যই এ বিষয়ে উনার পর্বে এসে মন্তব্য করবেন। আমি পরবর্তী কলারের কাছে যাব, তার আগে রিকোয়েস্ট সংক্ষেপ, একদম সংক্ষেপ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আমাদের জন্য? হ্যালো জি, শুনতে পাচ্ছি আপনাকে। ভাই সাহেব, জি বহু সময় লাইনে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনারা? জি, আমরা ভালো আছি ইনশাআল্লাহ। আপনাকে সরি যে আপনি অনেকক্ষণ লাইনে আছেন। এখন জটপট প্রশ্ন বা মন্তব্য। জটপট ওখানে কইতাম চাইরাম ভাই, হুম, আমরা তো টিভি সবসময় দেখতাম চাইদা বালা একটা জিনিস, জি, ওই যে আওয়ামী লীগের বাইয়ে হুম জানি হুম হুম আওয়ামী লীগের বাইয়ে ওই আমরা দেখো সিলেটি ভাষা কইরুল উড়িলাম খালি ফালাই না কেন এই কইতরা বিএনপির বাইয়ে একটা কথা কইতরা হুনার পরে না উত্তর দিতা। আর দেশ চলের কিল্লা না চলের কিল্লা, চুরে তো চুরি কইব, ডাকাইতে তো ডাকাইতে কইব, জলে খানে অকলো যে চুরি করছে, যে তথ্যমন্ত্রীর কথা বিচারা দরিয়া তথ্য যে বিচারা যদি ভুল হয় তো বিচারা ধরতা, এখন চুররা চুর কইতো না কিটা কইতো। আচ্ছা, তাহলে বাংলাদেশে তো বিচার ব্যবস্থা আছে, চোরকে ধরার জন্য পুলিশ আছে, তাই না? পুলিশ আছে, পুলিশ তো পুলিশে ধরেন না, তো পুলিশে তো চুররা তো ধরতো। তো বাংলাদেশে অত বড় বড় ঘটনা হইয়া যায়, অত বড় বড় ঠেকা মারিয়া যার, সোনা মারিয়া যায়, গয়না মারিয়া যায়, আওয়ামী লীগের বাহিনীতে সরম নাই। আমি আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে, কাউকে প্লিজ। ধন্যবাদ 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 আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি কলার যারা কল করবেন আপনারা, আমি জানি না আপনারা কেন এত অ্যাগ্রেসিভ হয়ে একে অন্যকে, বিএনপি আওয়ামী লীগ বিএনপিকে আক্রমণ করছেন। কাম, আমরা আজকের বিষয় নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলি, কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা আরও বেশি একটু অ্যানালাইসিস করতে পারি। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা কথা বলতে চাই ভাই, আমি বড় কষ্ট পাইতেছি। জি, আমার ওই যে আওয়ামী লীগের ভাই কাউসার ভাই জি, একটা কথা বললেন, পদ্মা সেতুর কথা হ্যাঁ, বললেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। উনি আবার তাহলে আল্লাহু আল্লাহু বললেন একটু আগে। আচ্ছা, উনি কোন অর্থায়নে পদ্মা সেতু হয়েছে? চায়না এবং জাপানে কত টাকা দিছে উনিকে বলেন আগে, খালা কুট্টা কুলিয়াটা সাদা পাঞ্জাবি লাগাই উনি কথাটা বলতো। এক মিনিট প্লিজ, আপনি আবারও কাউকে ব্যক্তিগত আক্রমণ না করবেন না না, না, তথ্য দিয়ে বলুন। উনি এরকম তো মিথ্যা মিথ্যা তথ্য দেখলো। আপনি সত্যিটা আপনি বলুন, সত্যিটা আপনি বলুন। বলছে পশু জানোয়ার থেকে বাদ না, আওয়ামী আমি লীগের ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্লিজ কলার, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি জানি না আপনারা একটি সিভিলাইজ কান্ট্রিতে আছেন, আপনারা একটি ব্রিটেনের মতো একটি দেশে আছেন, আপনারা যদি এইভাবে অ্যাটিটিউড করেন, এইভাবে আপনারা অ্যাটাক করেন, তাহলে তো হাউ দিস পসিবল? আমি বুঝতে, কেমন আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি পরবর্তী কলার কাছে যাওয়ার আগে, যদি নিয়াজ সাহেব মিথ্যে বলে, যদি কাউসার সাহেব মিথ্যে বলে, আপনি সত্যিটা বলুন। আপনি বলুন যে পদ্মা সেতু জাপান চায়না থেকে টাকা নিয়েছে, বা পদ্মা সেতু ইউকে থেকে টাকা নিয়েছে, আপনি বলুন। কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? তার মানে তো আপনি নিজেই দুর্বল। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। না, আমি একটা সুন্দর কথা বলি ভাই, আমার নিয়াজ ভাই একজন মানে শিক্ষিত মানুষ। জি, জানি মানে আসলে তাই সুন্দর করে মাছ জানুন, ঠিক আছে, সব তো ঠিক আছে। জি, কিছু কিছু জিনিস টাইম ধরলাম না হইলে যে আমরা তারেক রহমানের মন তো পাইতা নাই, যদি না হই তো তারেক রহমানের তাই মানে বাবা করতে নাই। আচ্ছা, তাই আসলে তাই যে আমরা অর্থমন্ত্রী মানে মানে এখন বয়স্ক মানুষ, তাদের ভাই এই জায়গা যাইতে হইলে 1000 বছর লাগবে বিএনপি। বিএনপির কোনো পথ নাই, কারণ বিএনপির আর কোনো কিছু নাই, আর জীবনে তারা পাওয়ারও আওয়ার চান্স তো আর পাইতেও নাই, বুঝছেন? আর ওই সুযোগে তারা বাবা করে, কেন প্রধানমন্ত্রী জানেন বিএনপির খিলাখান টান মারলে বিএনপি আইতো। আচ্ছা, একবারে ইউনিয়ন চেয়ারম্যান করে তার কন্টিনিউ তারা নির্বাচন করে আস্থা করব, ইউনিয়ন হইতাম নাই, কেউ বুঝিয়া দেখতাম নাই। ধন্যবাদ, সবগুলো তারা যাইব। ধন্যবাদ, দেখবেন বিএনপির। ধন্যবাদ, ধন্যবাদ। সংক্ষেপে পরবর্তী কলার, একদম সংক্ষেপে প্লিজ, কারণ আমার দুই অতিথি কথা বলবেন এখন। কলার, আসসালামু আলাইকুম। সংক্ষেপে আপনার মন্তব্য কি? কলার, আসসালামু আলাইকুম।
পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আপনারা যারা কলে এসে একটু সময় নেবেন, আম সরি যে অনেক কলার লাইনে, আমি পরবর্তী কলার কাছে যেতে বাধ্য হব। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আচ্ছা, একটু আগে এখন মাইসে কইছেন শেখ মুজিবুর রহমানে পাইছেন 13 কোটি ভোট, কিন্তু একত্তর আমরা ও দেশ থাকি বহু কষ্ট করি 50টা পাউন্ড দিছিলাম। জি, ওই জন্য 7.5 কোটি বাঙালির মাঝে 13 কোটি ভোট পাইলা কিলা আমার আপনারা টেলিফোনটা রাস্তা ওখানটা জিকাইবা। আচ্ছা, এটা কয়সা সাহেব বলবেন, কয়সা সাহেব বলবেন। বাংলাদেশ মহা উন্নয়নে যান কত হাজার গরিব লাগি গড় বানাইছেন শেখ হাসিনায়, তারা দিবার আগে ওয়াল ভাঙ্গিয়া করছে গত সপ্তাহ দেখছি আপনার আর টেলিভিশন মাঝে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। জি ধন্যবাদ। আমি জানি আপনি অনেক কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আমার জন্য অনেকে লাইনে বসে আছেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড কমান এবং 20 সেকেন্ডে আপনার প্রশ্নটা বা মন্তব্যটা করুন প্লিজ। আপনার টিভি সাউন্ড হাই। আমি দুঃখিত। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন কি আমাদের জন্য? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটু মতামত ছিল। জি, মতামত একদম সংক্ষেপে। মতামতটা হচ্ছে যে স্বাধীনতার 47 বছর পরে এই দেশের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জি, যেটা জন্য আমরা সবাই খুশি, যেটা আমাদের একটা প্রাপ্তি ছিল। জি, এখন বাংলাদেশের নতুন যুদ্ধাপরাধী, দেশের শত্রু, জাতির শত্রু হচ্ছে আওয়ামী লীগ। কিভাবে আপনি কিভাবে বাংলাদেশের এই যে কথাটা বললেন, কোন তথ্যের উপর ভিত্তি করে? রাতের অন্ধকারে, না রাতের অন্ধকারে করে আমাদের অধিকারকে হরণ করে। আচ্ছা, আপনাদের অধিকারকে যদি হরণ করে থাকে সেটা বলেন, কিন্তু এই ভোটে তো আপনাদের দলও অ্যাটেন্ড করেছে, করলো না? বিএনপি কি? এটা তো সারা দুনিয়া জানে যে এটা প্রকাশ্য। তাহলে কেন আপনারা ওই দিনই, এর আগের দিনই নির্বাচন থেকে রিজাইন দেন না, যে ওকে ফাইন, ভোট ডাকাতি হচ্ছে, রাতে হচ্ছে? এটা পলিটিক্যাল ইন্টারনাল অনেক ম্যাটার আছে এখানে। যেভাবে মানুষকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, কথা বলার অধিকার নাই। তো এখন দেশের শত্রু হচ্ছে এখন আওয়ামী লীগ। আমি কথাটা, আওয়ামী লীগের এই দেশে যারা থাকেন গণতান্ত্রিক দেশে থেকে, আমি আপনার কথাটা নিতে পারলাম না। আমার একটা প্লিজ আমি একটা তথ্য দিয়ে কথা বলুন। জি, তথ্য দিয়ে কথা বলুন। আমাদের কাছে দেশটা হচ্ছে বড়, পরে হচ্ছে দল। কিন্তু আওয়ামী লীগ যারা করেন, দুঃখজনক হলেও সত্য, এই যে এখানে শিক্ষিত মানুষ যারা আছেন, ব্যারিস্টার থেকে শুরু করে আজকের ভাই যারা আসছেন, এই দেশে সভ্য গণতান্ত্রিক দেশে তারা থাকেন। তারপরে তারা কিছু কিছু জিনিস যে তারা নির্লজ্জভাবে সাপোর্ট করেন, রাতের ভোট ডাকাতি, গুম, খুন, হত্যা। ঠিক আছে, আপনারা আপনাদের দলের প্রতি লয়াল থাকবেন, কিন্তু আপনারা এই জিনিসগুলি যাতে না করে আপনারা তাহলে এইগুলি প্রতিবাদ করেন। কিন্তু আপনারা প্রকাশ্যে এখনো টকশোতে এসে মিথ্যা কথা বলেন, নির্লজ্জভাবে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ কলার, আপনাকে ধন্যবাদ কলার। আপনারা লাইনে থাকুন। যাচ্ছি আমি কাউসার চৌধুরী। কাউসার ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি খুব ভালো করে শুনতে পাচ্ছি। আপনার জন্য 2.5 মিনিট প্লিজ। না, আমি দুঃখিত, আমাকে 2.5 মিনিট আপনি দিলে হবে না ভাই। আপনার এত সুন্দর প্রোগ্রামে সুন্দরভাবে কথা বলতে পারি না, বুঝছেন? আমি সময় পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি কলার কাছে যাব। কতক্ষণ দিতাম আপনাকে বলেন? না, আমাকে একটু বলতে দিন। আচ্ছা, কতক্ষণ বলছেন আবার বলতে? আপনি তো সুন্দর প্রোগ্রাম, সুন্দর করে কথা বলতে দিন। আমি প্রথমেই বলছি, নিয়াজ সাহেবরা যে দল করে আর আমরা যে দল করি, এই দুইটা দলের পার্থক্য হচ্ছে এইটা। নিয়াজ সাহেবরা গর্ব করে বলে বাংলাদেশ জিন্দাবাদ। নিয়াজ সাহেব, আপনি শিক্ষিত লোক, প্রজ্ঞাবান রাজনীতিবিদ, আপনি ভুলে গেলেন যে জয় বাংলা স্লোগানের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। নিয়াজ সাহেবদের লজ্জা লাগে না মোহাম্মদ আলী জিন্নাহকে কায়েদে আজম বলতে, বা নিয়াজ সাহেবদের লজ্জা লাগে জাতির জনক বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে? আমাদের আর ওনাদের তফাৎ হচ্ছে এইখানে। নিয়াজ সাহেবদের লজ্জা লাগে না যে ধর্ম ব্যবসা করে অনেক বাংলাদেশকে পিছিয়ে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা বুঝতে পেরেছে, শিখেছে যে বিএনপি হলো একটা ভাওতাবাজি ধর্ম ব্যবসায়ী দল। কথায় কথায় আল্লাহ বিসমিল্লাহ বলে, অন্তরে ওদের ঈমান নেই। যাটার প্রমাণ ওরা করে দিয়েছে ওদের কর্মকাণ্ডে যখন ওরা ক্ষমতায় ছিল। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সত্যিকার ভাবে প্রত্যেক ধর্মের সাথে কাজ করেছে। বঙ্গবন্ধুর সময় হয়েছে, আমি শিবির গীত গাচ্ছি না, আপনারা জানেন, ইসলামিক ফাউন্ডেশন, ওআইসি, তাবলিগ জামাত। ঠিক জননেত্রী শেখ হাসিনার আমলে আপনারা দেখেছেন কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় উপজেলায় একটা মডেল মসজিদ হয়েছে।
তারপরে আপনার ইসলামিক ধর্মভিত্তিক প্রাথমিক স্কুল হচ্ছে। কিন্তু নিয়াজ সাহেবরা এত ধর্মের দরদি, আসলে ধর্মের দরদি না, মানুষকে ধোঁকা 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 দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, মানুষের ইমান নষ্ট করতে চায়। এতবার ক্ষমতায় ছিল, জামাতকে নিয়েছিল, আর একটা ধর্মপ্রাণ লোক ধর্ম ব্যবসায়ী দলকে নিয়েছিল, কিন্তু ধর্মের জন্য কোনো কাজ করে নাই তো। আমার আমার অনুরোধ ভাই, প্লিজ, ধর্ম মানুষের একটা নীরব, মানুষের পবিত্র আত্মা, আল্লাহর হস্তে, আপনারা ধর্ম কিনে টাটালি করবেন না, গল্প কিচ্ছা বাদ দেন। আর একটা কথা বলে নিয়া সাহেবকে, প্লিজ ভাই, রাজনীতিতে বেয়াদবি করার দরকার নাই তো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যক্তিত্ব, জাতির জনক, আপনারা কেন, আপনার আপনার তো আপনাদের যুবরাজ তো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন, তারেক রহমান তো বলেন, আপনারা কেন শিখছেন না ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে শুধু খারাপগুলো শিখছেন, ভালোগুলো শিখেন। তারপরে আমি আবার বলছি আপনাদেরকে যে এই যে ভাইরা গালিগালাজ করে কথা বলে, মানুষ আসলে যখন হেরে যায়, বলার কিছু থাকে না, তখন রেগে যায়। আমার এক প্রিয় বন্ধু রাজনীতি অত্যন্ত আদর করে, হঠাৎ করে রেগে যায়, তাই আমি বললাম মনে হয় তোমরা বলার কিছু নাই। ভাই, স্টাডি করুন, বলার মতো কথা বলুন, রেগে যাবেন না, গালাগালি বাদ দিন। এগুলা ঠিক না, এগুলা করলে তো আমরা মানুষকে কিছু দিতে পারবো না। তারপরে আমার আরেক ভাই বলেছেন যে এই আরেক ভাই বলেছেন ওইখানে এই পদ্মা সেতুর কথা। ভাই, আপনাকে শ্রদ্ধা রেখে বলছি আমি, আপনি একটু স্টাডি করেন, হ্যাঁ? আপনি আপনি আমার ভাই, আমার পক্ষের হোক বা আপনার বিপক্ষের হোক, আপনি আমার ভাই। আপনি স্টাডি করেন। বাংলাদেশ জাপান চীন থেকে প্রযুক্তি নিয়ে এসেছে, টাকা নিয়ে আসে নাই ভাই। কেন আপনারা মানুষকে এরকম মিথ্যা কথা দিয়ে বিভ্রান্ত করেন? আমার অনুরোধ, আপনারা বিভ্রান্ত করবেন না। আপনি যদি সত্যিকার ভাবে দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনারা বিভ্রান্ত করবেন না। বাংলাদেশের মানুষ ইন্ডেমনিটি আইন দেখেছে। আমি আপনাদেরকে আজকে বুঝাই বলি, আমি খুব সহজ ভাষায় বলি, হ্যাঁ? আপনারা যদি চান আমি সিলেটিতেও হইমু আপনারারে, কারণ এখানে তো সিলেটি মানুষ বেশি। ইন্ডেমনিটি আইন আপনারা খালি গফও নইন, আপনারা কেউ জানেন না এটা কিতা। ইন্ডেমনিটি আইন এমন একটা আইন, মেজর জিয়া খরসলা, যে আইনের মাধ্যমে বিচার করা দূরের কথা, বিচার চাইতেও পারত নাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানবতার কিচ্ছু রইল নি কেন? ইন্ডেমনিটি আইন ওলা একটা আইন, যে আইনের মাধ্যমে আপনি বিচার করা দূরের কথা, বিচার চাইতে পারত নাই। এবং সেই আপনার ৭৪-র এই ১৫ই আগস্টর যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত আসলা, তারা এক একজন এক এক দেশ পুরস্কার হিসাবে তাইন কেতা করছই, অ্যাম্বাসেডর বানাই দিছই। কিন্তু আমার কথা হইলো ঠিক আছে, আমরা ওগুলা থেকে সরে আসি। আমরা এখন গণতন্ত্রের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আমরা এক হই, ইস্যুভিত্তিক রাজনীতি করি। আপনারা দেখেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আজকে ৫০ বৎসর পূর্তিতে স্বীকৃতি পেয়েছে বিশ্বে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাই, কেন আপনারা এগুলা করেন? কে সেই স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘ দিয়েছে, বিশ্ব দিয়েছে। আপনারা কেন করে এটা সেলিব্রেট করেন না? আমার তো সন্দেহ লাগে আপনারা আসলে কি বাংলাদেশী নাগরিক, না এখনো পাকিস্তানি নাগরিক রয়ে গেছেন। ধন্যবাদ আপনারা যদি কাসার ভাই, একটু সত্যিকার ব্রেকে ভাবে যেতে বাংলাদেশের হচ্ছে। নাগরিক থাকতেন, আপনারা ওগুলাকে সেলিব্রেট করতেন যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর কোনো উন্নয়নশীল দেশের নজির নাই। ৬৭,০০০ পরিবারকে গৃহ দেওয়া হয়েছে, বাংলাদেশের মতো একটা দেশ। আপনারা তো ক্ষমতায় ছিলেন, কি করেছেন আপনারা? জি ৬৭,০০০ পরিবারকে বাসস্থানের সুবিধা দেওয়া হয়েছে। পৃথিবীর ২-৪টা উন্নত দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন নজির নাই। জি পৃথিবীর ধন্যবাদ কোনো কাসার ভাই, আমি একটু উন্নয়নশীল ব্রেকে দেশে এমন যাচ্ছি। নজির নাই। বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে সরকারি প্রাথমিক আপনাকে বিদ্যালয় করে দেওয়া হয়েছে। ধন্যবাদ কাসার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা আপনাদের সাথে, কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে। আমরা আরো কথা বলবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত। কথা বলছিলাম আমরা বাংলাদেশকে নিয়ে, স্পেশালি কথা বলছিলাম আমরা বাংলাদেশের যে বর্তমান পলিটিক্যাল যে অবস্থা সেই বিষয়ে কথা বলছিলাম, রাইটার মোস্তাক হত্যাকাণ্ড নিয়ে। দেয়ার মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, আমি আপনার কাছে আসছি, তার আগে অনেকে লাইনে বসে আছেন, মনে মনে আমাকে গালিও দিচ্ছেন, ওনাদের সাথে একটু কথা বলে আসি। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, শুনতে পাচ্ছি না আপনাকে আমি। হ্যালো
পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার মন্তব্য বা প্রশ্ন কি? এই তো প্রশ্ন বা মন্তব্য, আমি আগে যে আওয়ামী লীগের ভাই যে কথাটা বলতেছিলেন ব্রেকের আগে, জি, উনি তো বলতেছেন যে বাংলাদেশ উন্নয়নের ছোঁয়া হয়ে গেছে। এটা অবশ্যই ঠিক, কারণ দুর্নীতিরই তো দেখতে হবে ছোঁয়া কতটুকু উপরে গেছে। এইটার তো আজকে দেখেন, যেও বাংলাদেশের এই যে আপনার বিরোধী দল বলেন বা কেউ কথা বলতে যায়, তাকে গুম করা হয়, না হলে খুন করা হয়। বাংলাদেশে আপনার কোনো সত্য কথা বলতে পারবে না, কারণ তার ঝুঁকি নিয়ে আছে বাংলাদেশে। তাহলে কি বিএনপি যারা যারা আছে সবাই মিথ্যে বলে? বিএনপি শুনেন, ওনারা তো নিজেই বলতে পারবেন না অপোজিশন লিডারকে। আচ্ছা, কারণ হচ্ছে অপোজিশন লিডারই যখন নাই, তাকেও যখন আপনারা হুমকি দামকি দিবেন, তাহলে ওনাদের দোষ বা এগুলা কে ধরে তুলবে? আজকে দেখেন, আপনার যে একটা নিম্ন স্তরের যদি ইলেকশন হয়ে থাকে বাংলাদেশে, সেখানেও দেখেন আপনারা কি করেন, সন্ত্রাসী বাহিনী গিয়ে ভোট দিতে পারে না। কারণ হচ্ছে এইটা যদি ডেমোক্রেসি ওনারা বলেন, তাহলে তো আমি বলবো যে এই যে 1971 সাহেবের শেখ মুজিব সাহেব যে বাকশাল বাহিনী করে গেছেন, এইটা রূপান্তর নিতেছে এই বর্তমান সময়ে। কারণ কোনো মিডিয়ার না কোনো ফ্রিডম আছে, কোনো কিছুরই তো ফ্রিডম নাই। আপনি যদি মাছকে জালে পালাইয়া কাবু করিয়া যদি ধরেন বোকা বানাইয়া, তাহলে তো সেইখানে এই জিনিসগুলোই তো হবে। যেমন আজকে বাংলাদেশের কোনো ফ্রিডম নাই। আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন, আমি আরো 6 জন কলারকে নেব। যারা কল করবেন প্রত্যেকের জন্য 30 সেকেন্ড করে বরাদ্দ, প্লিজ। তার মানে 3 মিনিট আপনাদের জন্য বরাদ্দ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, ভালো আপনারা? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বা মন্তব্য কি প্লিজ? প্রশ্ন না মন্তব্য, ওই জন্য একজন ভাইয়া মাতলা আওয়ামী লীগের ভাইয়ে যে আস্থা বাংলাদেশ দুনিয়ার মাঝে কেউ দিতে পারছে না, এত গড় বাড়ি যে শেখ এই বাংলাদেশের সরকারি দিচ্ছেন। বাংলাদেশের সরকারি কিতা থানের ফসাই দিয়েছেন, এটা তো পাবলিকের ফসাই দিয়েছেন। আর যেতখানে গড় বানাইছেন প্রায় এখন তো বাঙ্গা করি আর কি, এখন কিতাব গড় বানাইলা এটা লোক দেখা গেলে গড় বানাইছেন না কিতা। আমি তাদের বিরুদ্ধে নাই যে তাই অপোজিশন পার্টি বা বিরোধী পার্টি হোয়াট এভার, আই ডোন্ট মাইন্ড, তাই জন্য বানাইয়া দিলা বালা দিকে বানাইতাম আমি এখন মাই গরিব দিলাম তো বালা দিকে দিতাম লোক দেখা গেলে কি দেওয়া দরকার আছে? সরকার কি ভালো করে বানায়নি? সে কিলা বানাইলে তো ফরি গেলে হলতা ভাঙ্গিয়া কিলা বানাইলাতে। আচ্ছা, ঠিক আছে। আমি কয়সর কোনখানে পাইছি না, পত্রিকা খুললে তো দেখা যাবে বাঙ্গা ফরি গেছে গিয়া। জি, ধন্যবাদ। কয়সর সাহেব এই বিষয়ে অ্যানসার দেবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। আমি একটা কথা কইতাম ভাই। জি বলেন। আমি 13 কোটি, হ্যালো জি শুনতে পাচ্ছি, বলেন। 13 কোটি কইছিলাম এর দাম ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলাইয়া তো তৎকালীন সময়ে 13 কোটি মানুষ আছিল। আচ্ছা, এখন যে পার্টি উইনার টেকস অল, যে পার্টি জিতলো তারাও তো হলটি ভোট পাইল না নি, কথা বুঝছেন নি? আবার যে আওয়ামী লীগের বাইয়ে কইছো যে বিএনপি পাকিস্তানি রয়েছে না বাংলাদেশে, তারা বানাইছে পাকিস্তান ধ্বংস করবো, বারে বারে করবো। এটা সত্যি কথা, ঐতিহাসিক কথা। জিয়াউর রহমান কোনো নেতা নাই, 3 দিনে নেতা হওয়া যায় না, কথা বুঝছেন নি? নেতা জিয়াউর রহমানের দেশত কিতা যদি জানতে চান আমার নম্বর নৌকা, আমি সাক্ষী প্রমাণ দিয়ে দিব নে। আপনার নাম্বারটা আমাদেরকে কন্ট্রোল রুমে খালির সময় আমি একজন খবরিয়া আসলাম। আমি আপনার নাম্বারটা কন্ট্রোল রুমে দিয়ে দিবেন, আমরা চেষ্টা করব আপনার সাথে কথা বলার জন্য। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। কলার, শুনতে পাচ্ছি না আমি আপনাকে। হ্যালো, আপনার 30 সেকেন্ড আপনার টিভি সাউন্ডে চলে গেল। আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই দুইটা তো আমরা বাংলাদেশের স্লোগান, যুদ্ধের স্লোগান। ও হ্যালো, জি শুনছি, বলেন। হ্যাঁ, যে ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি 2002 ঢাকা সোনারগাঁও হোটেলও আমি প্রেস ডাকছি, তারা এটা লেখতে চায় না। আমি ওখানে বুঝাইতাম চাইলাম
যে বালা জিনিস লেখতো চায় না, আপনি খারাপ জিনিস লেখালেখি করবা, তো এটা পানিশমেন্ট পাইবা বা দুর্বলে আপনি মৃত্যুবরণ করবা, আপনার হার্ট অ্যাটাক হইব, নিজে নিজে হার্ট অ্যাটাক করবা, আপনি চিন্তা করবা যে আপনারা এটা আটক করে রাখিচ্ছে 3-4 বছরের দায়, আপনি বাড়াইতার পারতা না, আপনি নীতি নিজেও দুর্বল হইয়া মারা যাইবা। আর একটা হয়েছে ডিজিটাল লাইন বাড়াইব না ভাই। একজন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান একজন রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু একজন জাতির পিতা, আমরা সাধারণ জনগণ আমরা খাইতাম পারে, আমরা ল চিনি না, শিক্ষিত নয়, আমরা সামনাসামনি গালাগালি করবো, তো আমরা ডিজিটাল লাইন পুলিশ জেলা আমরা বিটেন। সালাম আলাইকুম ভাই। সালামালাইকুম। লাস্ট কলার, আমি আর কল নেব না, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড কমান প্লিজ। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি শুনতে পাচ্ছি। বুঝছেন নি ফারুক ভাই? জি শুনতে পাচ্ছি আপনাকে। আমরা আসলে এত কিছু তো বলা তো প্রয়োজন নাই, বুঝছেন নি? জি। দেশ তো স্বাধীন হইলো বেশি দিন হয় নাই। জি। বুঝছেন? জি। এখন আমরা তো দেশ উন্নয়ন করতে যাব, কিন্তু এখন আমি কি বললাম আর উনি কি বললো এইগুলো নিয়ে যদি 50 ইয়ার্স চলে গেল, তাহলে দেশের উন্নয়ন কবে পদ্মা হবে? ব্রিজ করলাম নিজের অর্থায়ন তো পদ্মা ব্রিজ ওপেন করার পরে না আপনি টের পাইছেন যে কত টাকা পার হেড ট্যাক্স আসে। আচ্ছা। 2016-এ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার এই দেশে আসছিলেন বিবিসি টক শোতে, তখন প্রশ্ন করছিল, তখন প্রাইম মিনিস্টার উনি বললেন দেশ তো আমার বিলংস টু মাই ফাদার। তখন স্টিভেন সাক বলছিল নো 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 নো, দেশ ইজ নট বিলং টু ইউর ফাদার, দেশ বিলংস টু দেশের জনগণ। বাট বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিচ্ছেন, এটা ঠিক, এটা আমরাও মানি, সবাই মানে, যারা মানে না তারাও মানাটা উচিত। উনি নেতৃত্ব দিচ্ছেন, উনি পলিটিক্সে ছিলেন। জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান যে উনার যে দায়িত্বকালীন সময় যেগুলো করেছেন, আমার মনে হয় এইগুলো ঠিক। জি আমরা দেশের উন্নয়নের কথাই বলি। আপনাকে ধন্যবাদ কলার। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমার কন্ট্রোল রুম থেকে বলছে আর সময় বেশি নেই, আমি এখনো নিয়াজ সাহেবকে টাইম দিইনি। আমি আজকে আপনাদের সাথে আর কথা বলতে পারছি না। আমি দুঃখিত যে আপনারা এখনো অনেকে লাইনে বসে আছেন। আশা করছি যে আগামী অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সাথে আরো বেশি কথা বলবো। নিয়াজ সাহেব, আপনার জন্য 3 মিনিট প্লিজ। ধন্যবাদ। আমি অত্যন্ত মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে প্রত্যেকজন সম্মানিত কলারের বক্তব্য শুনছিলাম, এবং আমার আজকের যিনি অপোজিট যিনি আছেন আমার প্যানেলের রাইট অনারেবল প্যানেলিস্ট, ওনার বক্তব্য শুনছিলাম। তো আমি আসলে অনেকটা জট পাকিয়ে গেছি। এক একজন কলারের এক এক ধরনের জিনিস, আমি যদি এখন একজন করে উত্তর দিতে চাই আমার সময় শেষ হয়ে যাবে। আমি শুধু তাহের ভাই নিয়মিত একজন কলার, ওনার জ্ঞাতার্থে শুধু বলতে চাই, ওনাকে সম্মান প্রদর্শন করে বলছি যে তাহের ভাই আমার কথাটি যদি রিপিট হয় প্রোগ্রামটি আপনি খেয়াল করে শুনবেন। আমি কিন্তু সমগ্র আওয়ামী লীগকে বলছি যে আওয়ামী লীগের মন্ত্রিসভার কিছু লোকজন আছে যাদেরকে আফ্রিকার জীবজন্তুর সাথে তুলনা করেছি, এবং আমি এখনো আমার এই কথাটাকে আমি ডিফেন্ড করছি। কোন সুস্থ মস্তিষ্কের আমি একটা কথা বলা এক জিনিস, আর সাংবিধানিক কনস্টিটিউশনাল ওথ নেওয়ার পরে রাষ্ট্রের একটি চেয়ারে, রাষ্ট্রের একটি দায়িত্বে বসে যদি আবল তাবল কথা বলে, সেই ব্যক্তিকে আফ্রিকার জীবজন্তুর সাথে তুলনা করা উচিত। কেননা আমি সাধারণ মানুষ একটা কথা বলবো, কিন্তু যখন রাষ্ট্রের সাংবিধানিক শপথ নেওয়ার পরে ক্রমাগত একটা মিস্টেক হতে পারে, স্লিপ অফ টাং, দুটা হতে পারে অ্যাক্সিডেন্টলি, কন্টিনিউয়াসলি কিছু লোকজন আছে আওয়ামী লীগের মন্ত্রিসভায়, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি আমাকে লিঙ্ক পাঠায়েন, আমি আপনাকে গত 1 বছরের এক একজন মন্ত্রীর কতগুলো কথা আমি আপনাকে সমস্ত মিডিয়াতে এসছে, আমার কথা নয়, একটিও আমার বানানো কথা নয়, শুধু মিডিয়াতে। আমি সর্বশেষ আবার আপনার কাছে বিনয়ের সাথে বলছি, আপনি আপনি খেয়াল করবেন যে এই যে আপনার এই একটি প্রোগ্রাম আপনার যেটি দেখিয়েছে, সেই প্রোগ্রামটিতে যখন সেনা প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে অনেকগুলো হলো, ডিস্টার্ব করছে। হ্যাঁ বলেন। হ্যাঁ
এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। আপনি, আমার মনে হয় আপনার সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। জি, এখন বলেন। ইন দ্য মিন টাইম আমি একজন কলার সাথে কথা বলি, আপনি লাইনটা ঠিক করুন। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনি লাইনটা ঠিক করুন, আমি একজন কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। আচ্ছা, হ্যালো হ্যালো। জি, কলার শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আমি শুনতে পাচ্ছি না, টিভি সাউন্ড কমান, না হয় আমি পরবর্তী কলে যাব প্লিজ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাকি কলার, কারণ নিয়াজ সাহেবের সাউন্ড ডিস্টার্ব করছে, তাই আমি আপনার কাছে আসলাম। মন্তব্য কি থ্যাংক আপনার? ইউ ভাই, থ্যাংক ইউ। আমি আসলে খুব মনোযোগ দিয়ে আপনাদের এই অনুষ্ঠানটা সবসময় দেখি। জি। কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে অনেক আঘাত করে। জি। দেখেন, নিয়াজ ভাই আমার জানা মতো উনি শিক্ষিত লোক, জি, পড়াশোনা করেছেন, কিন্তু উনি কোনো মানুষকে এইভাবে, জীবজন্তু বা একজন মন্ত্রীকে, যে কোনো দেশে হোক, এটা বলা উচিত না, কখনো বলা উচিত না। অনুষ্ঠানে উনাকে দাওয়াত করেছেন, আপনি এগুলো একটুটা দেখবেন যে জি, আমি অবশ্যই মানুষকে জীবজন্তু বলে আখ্যায়িত করে, এটা কখনো আখ্যায়িত করতে পারেন না কেউ। ধন্যবাদ আপনাকে কলার। আমি নিয়াজ ভাইয়ের কাছে যাচ্ছি আবার। নিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি, একজন কলার কি বলছেন সেটা শুনছেন? একজন কলার বলছেন এইভাবে কোনো মানুষকে জীবজন্তু বলা উচিত না। আমিও বিশ্বাস করি এইভাবে আমি আবারও বলছি কোনটা উচিত কোনটা উচিত না সেটা আমাকে শিখিয়ে দিতে হবে না। না, বাট আপনি কাউকে, আপনাদের মানদণ্ডে হয়তো না শুনেন, না ইউ ক্যানট ডিক্টেট মি অন আ পাবলিক শো। জি জি, আমি আমার অবস্থানে কথা বলছি। ইউ মে হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, ইউ মে হ্যাভ ইউর ডিফারেন্ট ভিউজ। মানুষকে জন্তু বলা, আমি মানুষকে বলছি না তো, আমি আওয়ামী লীগের মন্ত্রীকে বলছি। উনি কি মানুষ না? আপনি কথাটা না মানুষের পর্যায়ে তোরা পড়ে না। একটা মানুষ কি করে ক্রমাগত ভাবে আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন, আমি কথা বলতে দেন। জি, আপনি বলেন। মানুষ তাকেই বলে শুধু অবয়ব থাকলে মানুষ হয় না। যার মন এবং হুঁশ একসাথে কাজ করে তাকেই মানুষ বলে। এদের তো হুঁশ নাই, এরা তো হুঁশ নিয়ে কথা বলে না। কি করে বলে? একটা দেশের একটা দেশের শোনেন না, আমি সাবজেক্টই আছি। একটা দেশের ফরেন সেক্রেটারি যখন বলে পার্শ্ববর্তী একটা দেশের সাথে যে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, একজন সিটিজেন অফ বাংলাদেশ, হাউ ক্যান ইউ ডিফেন্ড দিস? এজ এ সিটিজেন অফ বাংলাদেশ, হাউ ক্যান ইউ ডিফেন্ড আরেকটা দেশের রাষ্ট্রের সাথে বলে একজনের সাথে হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আরেকজনের সাথে ব্লাডের সম্পর্ক? আপনার জন্য is it a symbol of a sovereign country? এই সমস্ত লোকজনকে আপনি পাগল বলবেন না তো কি বলবেন? রাষ্ট্রের মর্যাদা যে মন্ত্রী রাখতে পারে না, জনগণের সম্মান যে মন্ত্রী রাখতে পারে না, যে মন্ত্রী একটি সরকার প্রধানকে বারবার জনগণের সামনে হেয় করে, সেই মন্ত্রীকে আপনি পাগল বলবেন না তো কি বলবেন? জি, আপনার লাস্ট মন্তব্য কি? আমি 30 সেকেন্ড দেব কায়সার ভাইকে। আমি লাস্টে আসি আপনার অপোজিট। হ্যাঁ, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার অপোজিটের ভাই যেটি বললেন, আবার উনি জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন। আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ যত বেশি আমরা বলবো তত সওয়াবের কাজ। কিন্তু ভাই দয়া করে আলহামদুলিল্লাহ বলে মিথ্যা কথাটা বললেন না। মিথ্যা কথাটা এক সাইডে রাখেন, আলহামদুলিল্লাহটা এক সাইডে রাখেন। এই যে আপনি আলহামদুলিল্লাহ বলে একটা মিথ্যা কথা বললেন যে জিয়াউর রহমান এই বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমিনিটি দাখিল করেছে। আপনি তো পড়াশোনা জানা মানুষ, অনেক পড়াশোনা করেন, কেমব্রিজ অক্সফোর্ডের রেফারেন্স দেন। আপনি কি জানেন না যে ইন্ডেমিনিটি অধ্যাদেশটা খন্দকার মোশতাক জারি করেছিলেন? আপনি জেনে শুনে কেন একটা পাবলিক সাথে এত মিথ্যা কথা বলেন? এগুলি তো আমার কথা না, আপনার কথা না, এগুলি তো রিটেন হিস্টোরি। খন্দকার মোশতাকের সরকার ইন্ডেমিনিটি অধ্যাদেশ জারি করেছিল, এটা তো আপনারা জানেন। তো জেনে শুনে 1 সেকেন্ড আগে বলবেন আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড পরেই এত বড় একটা মিথ্যা কথা বলবেন, এটা তো হয় না। তারপরে আপনি আরেকটি মিথ্যার আশ্রয় নিয়েছেন যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে পাঠিয়েছেন। সম্পূর্ণ মিথ্যা কথা। এই সেদিনও আপনাদের সাবেক তথ্যমন্ত্রী জাসদ নেতা হাসানুল্লাহ কিনু একটি লাইভ টেলিভিশন ইন্টারভিউতে দিয়ে বলেছে যে এটি সম্পূর্ণ মিথ্যা কথা। জিয়াউর রহমান তাদেরকে বিদেশে পাঠায় নাই, পাঠিয়েছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।
আচ্ছা, ধন্যবাদ আপনাদের এই দুজনকে। কথাগুলো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, মিথ্যা বলবেন, এটা তো হয় না। আমি নিয়াজ ভাই আপনাকে ধন্যবাদ। কায়সার ভাই, আমি দুজনের কাছে একটু যাব। আমার হাতে, আমি কন্ট্রোল রুম থেকে রিকোয়েস্ট করে 5 মিনিট হাতে নিলাম। আমি সাবজেক্টটাতে কথা বলতে চাই যে রাইটার মোস্তাক হত্যাকাণ্ড নিয়ে আপনি 2 মিনিটে কি বলবেন প্লিজ। জি, আমি বলছি আপনি ওনাকে 8 মিনিট সময় দিয়েছেন, 3 মিনিট বলে। আমি এখানে দেখে, আমি আপনাকে কতক্ষণ দিয়েছি ওনাকে? আমার এখানে লেখা আছে, আমি লিখে রাখেছি এবার। যাই হোক, আমি যাই। আমরা সাবজেক্টে রাইটার মোস্তাক। আমি কিন্তু দাম্ভিকতার সাথে কথা বলতে শিখিনি। নিয়াজ সাহেবের মুখের ভাষার দায়িত্ব উনি নেবেন, আমাকে জবাব দিতে হবে না। এবং দর্শক শ্রোতা বলেছেন, হ্যাঁ, ওরা দেখছেন ইনি কি বলছেন। আর জিয়াউর রহমান সাহেব যদি ইন্ডেমনিটি আইন পছন্দ করতেন না, উনি বিলুপ্ত করেননি কেন? নিয়াজ সাহেব, আপনি একটু বলবেন। উনি যদি এই উনাদেরকে বঙ্গবন্ধু হত্যার নায়কদেরকে বিদেশে পাঠাননি, কেন উনি ওনাদের বিচার করেননি? আপনি একটু পরে বলবেন, আজকে আপনাকে বলতে হচ্ছে না। আচ্ছা, তারপরে আপনাকে আমি বলছি একটু প্লিজ কায়সার ভাই, আমরা সাবজেক্টে একটু আসি এখন। আমার হাতে 4 মিনিট। আমি আসছি। আমি মুশতাক সাহেব, হুমায়ুন আজাদ সাহেব সহ সব এইরকম আপনার প্রগতিশীল আপনার লেখক বা যে কোনো মানুষই হোক, ওদের হত্যার বিচার চাই। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, এখনো বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের সব দায়িত্বশীল ব্যক্তিবর্গ কোনো হত্যার পক্ষে নেই, এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। তো আমি হুমায়ুন আজাদ সাহেব 2004 সালে হুমায়ুন আজাদ সাহেবকে হত্যা করা হয়েছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল। হুমায়ুন আজাদ সাহেব একজন লেখক মানুষ। তো এইরকম যত হত্যা হয়েছে সবগুলো হত্যার আমি বিচার চাই। আমি চাই আইনের পক্ষে। সমস্যা নিয়াজ সাহেব তো অনবরত বলছেন 8 মিনিট, আমাকে একটু বলতে দিন। আমি ডিজিটাল সিকিউরিটি আইনের পক্ষে বিপক্ষে আমি আপনাকে বলছি, আপনি কি বলতে দিবেন আমাকে? জি বলেন। বাংলাদেশ আমি কাউসার, আমি নিজের থেকে বলছি, হ্যাঁ, আমি যেটা বিশ্বাস করি, আমাদের দেশ, হ্যাঁ, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমাদের দেশের সার্বিক রাজনীতি যদি আমি বিশ্লেষণ করি, আমার নিজ দায়িত্ব নিয়ে বলছি, তাহলে 2টা আঙ্গিক আছে এখানে। একটা হলো হয়তো আমরা স্বপ্ন দেখবো আমাদের দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, আর তা না হলে আরেকটা হলো আমরা স্বপ্ন দেখবো এই আফগানিস্তান, এই ইয়েমেন, হ্যাঁ, সুদান। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেশ কোন দিকে যাবে। আবার একটা কথায় যাই, 2003 সালে এই যে দেশে আমরা আছি, ওই দেশে আপনার একটা আইন হয়েছিল, এই টেররিজম অ্যাক্ট 2003 সালে। কেন হয় এই টেররিজম অ্যাক্ট হওয়ার পরেও আপনার ইন্টারন্যাশনাল সংস্থাগুলো, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস, ইভেন ইউরোপিয়ান লতেও একটু এটা ইয়ে ছিল। কেন হচ্ছে? বিকজ রাষ্ট্র এই 2003 টেররিস্ট অ্যাক্ট করেছে এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যেমন দেখেন, আজকে শামীমার কথা বলছি, আমাদের বাঙালি মেয়ে বেতনগরের শামীমা। 15 বছর বয়সে একটা নাবালিকা বলতে পারেন, একটা ভুল করে চলে গেছিল, কিন্তু এই রাষ্ট্রের বেশিরভাগ মানুষের স্বার্থে নিরাপত্তার লক্ষ্যে শামীমাকে আসতে দিচ্ছে না। তো এখন আমি এই কথাটা বলছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে যদি রাষ্ট্র কোনো আইন করে, বিকজ এমন অবস্থা হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন বাংলাদেশের এক বাটনে টিপ দেওয়ার সাথে সাথে 65 জেলায় বোমা হয়েছে। আপনার ফ্রিডম অফ স্পিচ এবং স্বাধীনতার নামে আপনার কার্টুনিস্ট, ব্লগাররা কিভাবে প্রপাগান্ডা চালিয়ে দেশে হত্যা, নৈরাজ্য স্বীকার করেছে। দেশের রাষ্ট্র পরিচালনায় আপনি যদি পিতা হয়ে থাকেন বা আপনি যদি পরিবারের হেড হয়ে থাকেন, আপনার পরিবারের ভালোবাসা, শান্তি নিশ্চিত করার জন্য কখনো কখনো আপনি কারো বিপক্ষে যেতে হবে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষে আপনাকে থাকতে হবে। আমি আপনি যে কথা বলছেন, যে এই যে লর কথা বলছেন, আমি বলছি যে আমি আগে উদাহরণ দিয়েছি, বিএনপি যখন ক্ষমতা ছিল ওরা অপারেশন ক্লিন হার্ট করেছে। তো আমাদের দেশে যে অবস্থা, যেরকম জঙ্গিবাদ গড়ে উঠেছিল বিএনপি জামাতের আপনার এই সহযোগিতায়, এই যে 65 জেলায় বোমা হয়েছে, উদীচীর বোমা, আপনি তো জানেন ওগুলা। দেশকে সেই দেশকে সেই জায়গা থেকে দেশের মানুষকে, দেশকে বাঁচানোর জন্য সরকার কখনো কখনো কঠোর, কখনো কখনো নমনীয়। কার জন্য? দেশের জন্য, দেশের স্বার্থের জন্য। ধন্যবাদ কায়সার ভাই, ধন্যবাদ নিয়াজ ভাই। আপনার জন্য 1.5 মিনিট, আমাকে শেষ করতে হচ্ছে প্লিজ, একদম শেষ। দেখুন, আমি আসলে কি বলবো, আপনি যেটা পয়েন্ট এনেছেন আমি সেই পয়েন্টে চলে যাই, কারণ আমি যদি সারা রাত্রেও আমার এই ভাইয়ের কথার যুক্তি খণ্ডাতে যাই তাহলে শেষ হবে না। কারণ উনি একটি প্রসঙ্গ থেকে আরেকটি প্রসঙ্গে সুইং করেন, ওই আবার একটি মিথ্যা তথ্য দিয়ে।
না, আপনি একটু এই আগে উনি প্রসঙ্গে বলেছিলেন থাকুন, একটা এই মিথ্যা তথ্য, প্রসঙ্গে থাকুন। এখন আরেকটি ওখান থেকে সুইং করেছেন যে জিয়াউর রহমান সাহেব কেন বাতিল করলেন না, মানে কেন বাতিল করলেন না, আমরা আবার চলে মুস্তাক গেছেন জিয়া হত্যাকাণ্ডে রহমান থাকি। প্রসঙ্গে। মানে উনি খন্দকার মোশতাক যে এটা দায়িত্ব, এটা স্বীকার করতে উনি রাজি না, আচ্ছা, উনি আমরা সুইং মুস্তাক করে চলে যাচ্ছেন হত্যাকাণ্ডে জিয়া থাকি। রহমান সাহেবের। কারণ আমরা মুস্তাক হ্যাঁ, হত্যাকাণ্ডে এখন থাকি। আমি আপনার টু দ্য পয়েন্টে চলে আসছি জি, যে আপনার মোশতাক হত্যাকাণ্ড এটা সারা দুনিয়ায় আজকে সারা পড়ে গেছে, সারা দুনিয়ায়, এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, এটি ইন্টারন্যাশনাল মিডিয়াতেও চলে এসছে। ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাবমূর্তি এই জিনিসগুলি ক্ষুণ্ণ যে করে, এটাকে সরকার যারা চালান তারা কি বুঝেন? তারা কোনো কিছু হলে হবে বলবেন এটি একটা নিছক দুর্ঘটনা, আমরা তদন্ত করে দেখব, সেই তদন্ত কখনো আলোর মুখ দেখে না। ওনারা কিছু হলেই বলেন এটি দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা তদন্ত করে দেখব, সেই তদন্ত কখনো আলোর মুখ আর দেখে না। মানুষ জানে না তদন্ত রিপোর্টে কি বেরিয়ে এসছে। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি বলেন, প্রতিটা ঘটনা ধারাবাহিকভাবে কোন তদন্ত রিপোর্টটা আপনারা মিডিয়ার লোকজন আজ পর্যন্ত জানতে পেরেছেন, কিংবা জনগণ হিসেবে, ভোটার হিসেবে, ট্যাক্স পেয়ার হিসেবে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে, সেই অধিকারটুকু বাংলাদেশের নাই। আসলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, এটার নামটা হওয়া ছিল মাফিয়া প্রোটেকশন অ্যাক্ট। কারণ এই সরকার একটি মাফিয়া সরকার, ইন্টারন্যাশনালি ব্র্যান্ডেড মাফিয়া সরকার, এবং মাফিয়াদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই এই মাফিয়া মাদার অফ মাফিয়া এবং হেড বাই এ মাফিয়া, a state is running by a mafias, group of mafias. ধন্যবাদ নিয়াজ That's ভাই all. এবং Thank you. ধন্যবাদ কায়সার ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আপনাদের সাথে কথা বলছিলাম, দুজন অতিথির সাথে কথা বলছিলাম, আমরা মুস্তাক হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, এবং আমরা আপনাদেরকেও সময় দেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেকে লাইনে বসে আছেন, কথা বলতে পারিনি, তার জন্য দুঃখিত। এবং আমরা চাই একটি সাবলীল বাংলাদেশ, আমরা চাই একটি উন্নয়নের বাংলাদেশ, আমরা একটি গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসতে চাই। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি প্রত্যেকটি দল একত্রিত হোক বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।